সবাইকে ওয়েলকাম সিরাজাম একাডেমিতে। ইন্ট্রোডাকশন ক্লাস, ফার্স্ট ক্লাস, যে ক্লাসটাতে সিলেবাসটাকে একটু জানার দরকার আছে, বইয়ের নাম জানার দরকার আছে, কি কি আমরা পড়তে চাইছি তার একটা ডিটেলস ডিসকাশন কিন্তু আমরা আগেও অনেকবার করেছি। আসলে ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারেই কিন্তু এবার তোমরা পড়াশোনাটা করছো মেজর মাইনর সিস্টেমে। মেজর মাইনর সিস্টেমে পড়ার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো গল্প আছে, সেগুলো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেও আমি তোমাদেরকে শেয়ার করব যে কী কারণে মেজর মাইনরটা হওয়ার দরকার ছিল। প্রথম কাজ হচ্ছে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে গেলে তার সিলেবাস কী আছে সেটা জানা। তুমি পরবর্তীতে কথা বললাম যে নিট এক্সাম দিচ্ছ বা জেই দিচ্ছ, তোমার সিলেবাসের কোনো জ্ঞান নেই, তোমার প্রিভিয়াস কোশ্চেনের কোনো জ্ঞান নেই, প্রিভিয়াস কী ধরনের প্যাটার্নের কোশ্চেন আছে সেটা জ্ঞান নেই, কোনোদিন পাস করবে না। শুধু নিট কেন, এরপরে কম্পিটিটিভ এক্সামে যদি তুমি ইউপিএসসির এক্সাম দাও, তুমি এসএসসির এক্সামগুলো যদি দাও, স্টাফ সিলেকশন কমিশন বা ডব্লিউবিএসএসসির এক্সাম যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষার সময় মানে আর হচ্ছে না, দীর্ঘদিন ধরে এক্সাম নেই, সেই কারণে এই জেনারেল লাইনে পড়াশোনা করার মানসিকতাটা কমে যাচ্ছে। নাহলে কিন্তু আমরা সত্যি কথা বলতে আমাদের সময় প্রচুর পড়তাম, আর অ্যাটলিস্ট আমরা জানতাম যে কিছু না হলেও স্কুল সার্ভিস কমিশন দিয়ে স্কুল টিচারটা হওয়া যাবে। ম্যাথামেটিক্সের মতো সাবজেক্ট নিয়ে পড়লে, ফিজিক্সের মতো সাবজেক্ট নিয়ে পড়লে, কেমিস্ট্রির মতো সাবজেক্ট নিয়ে পড়লে অ্যাটলিস্ট আমাদের ওই রাস্তাটা খোলা ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু পরীক্ষাটা পুরো বন্ধ, কি কেন্দ্র সরকার বলো কি রাজ্য সরকার বলো, সব জায়গায় যেহেতু এই পরীক্ষাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য এই লাইনগুলোতে ভর্তি হওয়ার টেন্ডেন্সি আস্তে আস্তে করে কমে যাচ্ছে। তোমরা খোঁজ নিয়ে দেখবে যে অনেক কলেজ নাকি শূন্য পদই পূরণ হচ্ছে না, যে কটা আছে সেটা পূরণ হচ্ছে না। কিছু কিছু কলেজ দেখবে 3-4 অ্যাডমিশন নিয়েছে, কদিন পরে শুনবে যে ওরাও ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে গেছে, কদিন পরেই শুনবে। কিছু করার নেই, কিন্তু তা বলে কি কেউ পড়াশুনো করবে না? এটা তো হতে পারে না। তাহলে যারা মোটামুটি পড়াশোনার সঙ্গে লেগে আছে, দেখবে তার বন্ধুদের সঙ্গে ও কম্পিটিশন করে করে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যেতে যেতে ফিল্টার হয়ে হয়ে সে পিরামিডের যখন একদম টপ মোস্ট পয়েন্টে পৌঁছে যাবে, সে কিন্তু সাকসেস হবে। আমি তো পড়াশোনা ছাড়া বা ভালো রেজাল্ট করে ভালো জায়গায় পৌঁছানো ছাড়া আর তো কোনো বিকল্প রাস্তা দেখতে পাচ্ছি না। তা আমাদের যেটা প্রথম দরকার সেটা হচ্ছে সিলেবাস কি আছে, প্রিভিয়াস দিনের কি লেভেলের কোশ্চিন আসে। যদিও মেজর মাইনর সিস্টেমটা সবে মাত্র 1 বছর হলো, তোমরা হচ্ছে সেকেন্ড ব্যাচ, ফার্স্ট ব্যাচটা অন্ধকারে ছিল। এই কারণে ফার্স্ট ব্যাচ জানতোই না যে কি প্যাটার্নের কোশ্চিন হবে, কত নাম্বারের কোশ্চিন হবে, ইভেন সিলেবাস পর্যন্ত তারা ঠিকঠাক করে জানতে পারেনি। অনেক দেরিতে তাদের সিলেবাসটা হয়েছিল। তোমাদের কিন্তু এইচএস পরীক্ষা অনেক আগে হয়েছে। আমাকে বেশ কজন অনেক আগে ফোন করেছে যে স্যার কবে থেকে শুরু করবে, কারণ মাধ্যমিক দেওয়ার পর সঙ্গে সঙ্গে সাধারণত সায়েন্স বা আর্টস নিয়ে শুরু করে দেয়, পড়াশুনো শুরু করে দেয়। এইখানে সেই জায়গাটা করা যাচ্ছে না কেন? কারণ তোমার মাইন্ড ফ্ল্যাকচুয়েট হতে পারে। তুমি মেজর মাইনরের কোন সাবজেক্ট চুজ করবে তার উপর নির্ভর করে তোমাকে পড়াশোনাটা শুরু করতে হবে। তুমি ম্যাথমেটিক্স নিয়ে পড়বে মনে হলো, হয়তো রেজাল্ট বেরোনোর পর দেখা গেলো ম্যাথমেটিক্স সাবজেক্টে তোমার নাম্বার খুব একটা ভালো নেই, তার তুলনায় তোমার কেমিস্ট্রিতে ভালো আছে। হঠাৎ করে তোমার মাইন্ড ডাইভার্টেড হয়ে বলবে যে না, আমার ফেভারিট সাবজেক্টটা কেমিস্ট্রি। কেন ফেভারিট সাবজেক্ট কেমিস্ট্রি? না, কেমিস্ট্রিতে যেহেতু তোমার বেশি নাম্বার আছে সেই কারণে। সো তোমার এই চুজ করাটাও কিন্তু চেঞ্জ হয়। সেই কারণে কমপ্লিটলি অ্যাডমিশন কলেজে হয়ে যাওয়ার পর তারপরেই এই ক্লাসগুলো শুরু হয়। টাইম কত পাওয়া যায় মেজর মাইনরে? যদি আমাকে বলে যে টাইম কত পাওয়া যায় স্যার, আমি যে 6 মান্থ বলছে খাতা কলমে, কিন্তু 6 মান্থ পাওয়া যায় না। যদিও ফার্স্ট সেমিস্টার তোমরা 6 মান্থের মতো পেয়ে যাবে, ফার্স্ট সেমিস্টারে মোটামুটি ভালো টাইম পাওয়া যায়, কিন্তু সেকেন্ড সেমিস্টার তারপরে সেমিস্টারগুলো অত টাইম পাওয়া যায় না। কলেজে ক্লাস কতদিন হয়? কলেজের সমস্যা কোথায়? ইভেন্ট সেমিস্টার, অড সেমিস্টারের গল্প থাকছে। তো তোমার অড সেমিস্টার মানে পুজোর ছুটি 1 মাস, ক্লাস হবে না। ইভেন্ট সেমিস্টার মানে গরমের ছুটি 1 মাস, ক্লাস হবে না। অর্থাৎ 6 মাসের জায়গায় 5 মাস হলো, তার মধ্যে সলিড 4 মাসের মতো টাইম পাওয়া যায়। সেই টাইমের মধ্যে পুরো জায়গাটা কভার করতে হয়। আমি একটু তোমাদেরকে সিলেবাসটাকে নিয়ে আগে আলোচনা করছি, দেন আমরা
বই কি কি আছে সেটা বলছি, প্রিভিয়াস দিনে কি প্যাটার্নের কোশ্চেন হয় সেটা নিয়েও তোমাদেরকে একটু আলোচনা করে দিচ্ছি। আমরা শুরুতে যে জায়গাটা বলবো সেটা হচ্ছে সিলেবাস। শুধু একটা জিনিস তোমরা মনে রেখো, সিলেবাস যখন তুমি দেখবে, সিলেবাস পাবে কোথায় না, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা আছো তাদের জন্য। ক্যালকাটা ইউনিভার্সিটি তুমি যদি সিসিএফ সিলেবাস বলে ওপেন করো তাহলে তুমি সিসিএফ সিলেবাসটা পেয়ে যাবে। সিসিএফ সিলেবাস একদম, সিসিএফ সিলেবাসে ক্যালকাটা ইউনিভার্সিটির এই সাইট থেকেই পাবে। কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক, সেটা 2022 সালে প্রথম এই প্রস্তাবটা দেওয়া হয়েছিল, এটা ইমপ্লিমেন্ট হলো 24 সালে গিয়ে ফার্স্ট। তো কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক, এই সিসিএফ ইউজি সিসিএফ এর সিলেবাস তোমরা এখানে পাবে। সব প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস পাবে, ক্লিক করবে সিলেবাস পেয়ে যাবে। যেমন এখানে দেখো 1/8/2024 সিলেবাস ফর সেমিস্টার 3, 4, 5 ম্যাথমেটিক্স। যারা এটা তুই বলো স্যার 3, 4, 5 এর সিলেবাসটা এখন কেন, এই সবে দিল কেন? তার মানে আগের বছর যে সিলেবাসটা দিয়েছিল সেটা শুধু 1 আর 2 দিয়েছিল, তারপরে পেরে উঠিনি, বুঝতে পারছো? 1 আর 2 সিলেবাস দিয়ে বলছে কাজ কাজ চালানোর মতো করে দিয়েছিল, পরের সিলেবাসগুলো আর দেওয়াই হয়নি। তো 3, 4, 5 এইভাবে করে যেতে যেতে বেশ কিছু একটু নিচের দিকে গেলে তুমি ম্যাথমেটিক্সের সিলেবাসটা পাবে, যেটা আগের বছর দেওয়া হয়েছিল। সমস্যাটা কোথায় সেটা বলি। ম্যাথমেটিক্সের সিলেবাস দিল, তারপরে হঠাৎ করে দেখবে সিলেবাসের কিছু অ্যামেন্ডমেন্ট, মানে কিছু চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জগুলো দিয়েছে। দেখো রিভাইজ সিলেবাস কি কিছু চেঞ্জ হয়েছে সেইগুলো সব দেওয়া হয়েছে। তার মানে এই সিলেবাসটা যেন ফার্স্ট টাইম হচ্ছে। তো বিশেষ করে আগের বছর যারা ছিল তারা তো অনেকটা গিনিপিগের মতো হয়েছে, তাদের উপর এক্সপেরিমেন্টস হয়েছে, বুঝতে পারছো? কিন্তু তোমরা আর অন্ধকারে নেই, তোমরা এবার বুঝে গেছো যে কি প্যাটার্নের কোশ্চেন হতে পারে, প্রিভিয়াস দিনে কি হয়েছিল সেইগুলো তোমরা বুঝে গেছো। যেমন মেজর মাইনরের ক্ষেত্রে মাইনরের সিলেবাস একই, কিন্তু কোশ্চিন আবার আলাদা আলাদা হচ্ছে। আগে তো বোঝাই যাচ্ছিল না যে কোশ্চিন একসঙ্গে হবে না আলাদা আলাদা হবে, তো এবার দেখা যাচ্ছে যে না, ওদের জন্য কোশ্চিনটা একটু আলাদা আলাদা হচ্ছে। যারা মাইনর আছো তাদের একটু কোশ্চিনটা হালকা হবে, যারা মেজর আছো তাদের কোশ্চিনটা একটু টাফ হবে। তবে সেমিস্টার 1 সেমিস্টার 2 একদম ইনস্ট্রাকশনই দেওয়া আছে যে কোশ্চেনের লেভেল বা কোশ্চেনের মানটা একটু হালকা হবে। সেমিস্টার 3তে, সেমিস্টার 4, সেমিস্টার 5 যত উপরের দিকে যাবে তত কোশ্চেনের মান একটু হলেও কঠিন হবে। তো আমাদের সিলেবাসটা বললাম যেটা, এইখানে তুমি পরপর যাবে একদম পুরো ওই ক্যালকাটা ইউনিভার্সিটির ওই সাইট থেকে সিসিএফ বলে লিখলেই ম্যাথমেটিক্সের সিলেবাসটা তোমরা এখানে পেয়ে যাবে। 24-এর আগে মার্কস ডিস্ট্রিবিউশন, কোশ্চিন প্যাটার্ন কি হয় সেগুলো প্রত্যেকটা সাবজেক্টের আছে। সেই জন্য একটু খুঁজে নিতে হবে যে কোন সাবজেক্টের জন্য কোনটা, এটা একটু খুঁজে নিতে হবে। আগের বছর সিলেবাস হচ্ছে কম্পিউটার সায়েন্স, এডুকেশন, আমার কাছে সেভ করা আছে, তবু আমি তোমাদের এখান থেকে দেখাতে চাইছি এই কারণে যে অন্তত তোমরা খুঁজে বের করাটা শেখো যে কিভাবে কি সিলেবাস হয়। যেমন এখানে বিবিএস সিলেবাস, সাইকোলজি, মাইক্রোবায়োলজি করে, স্ট্যাটিস্টিক্সের সিলেবাস হচ্ছে দিস ওয়ান, ফিজিক্স, সংস্কৃত, অ্যারাবিক করে এইভাবে চলছে। তারপরে চলে আসো ম্যাথমেটিক্সের সিলেবাসটা কই রে বাবা, মাইক্রোবায়োলজি, এই হচ্ছে ম্যাথমেটিক্স। তাহলে ম্যাথমেটিক্সের সিলেবাস হচ্ছে দিস ওয়ান, এটা আমাদের সিলেবাস পুরোটা বলা আছে। তাহলে ম্যাথমেটিক্স সিলেবাস বলার আগেই প্রথমে একটা খুব সুন্দর করে স্ট্রাকচারটা করে দিয়েছে, কোর স্ট্রাকচার সিসিএফ, কারিকুলাম কাম ফ্রেমওয়ার্ক বলে যেটা আছে সিসিএফ, তার কোর স্ট্রাকচার মানে আমরা কিভাবে পড়াশোনাটা করব এই পুরো স্ট্রাকচারটার উপর ডিপেন্ড করছে। আমি একটু তোমাদেরকে স্ট্রাকচারটা বোঝানোর চেষ্টা করছি। এই স্ট্রাকচারটা বোঝানোর খুব দরকার। আমি জানি হয়তো যারা সেমিস্টার সিস্টেমে ফার্স্ট টাইম পড়ছো, ফার্স্ট টাইম এসছো, ফার্স্ট টাইম জয়েন করেছো, তারা প্রথমে এই ধরনের জায়গাগুলো যদি কেউ না বলে তাহলে কেমন যেন ইনকমপ্লিট কনসেপ্ট আসবে। অনেকে এমন আছে যারা বলছে স্যার কোত্থেকে শুরু করবে সেটাই তো জানি না, কোন জায়গা থেকে শুরু করবো, স্টার্টিংটা আমার কোন জায়গা থেকে হবে সেটাও জানে না অনেকে। সেই জন্য আমি তোমাদেরকে এটার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো আমাদের যদি মেজর সাবজেক্ট সে যাই হোক না কেন, ম্যাথমেটিক্স হতে পারে, ফিজিক্স হতে পারে, যা খুশি একটা হতে পারে, তো মেজর সাবজেক্টেরটাকে বলা হচ্ছে কোর সাবজেক্ট, এটা হচ্ছে মেজর সাবজেক্ট, আর বাকিটা হচ্ছে আমার মাইনর সাবজেক্ট।
মাইনর আমাকে কটা চুজ করতে হবে রে বাবা? মাইনর চুজ করতে হবে দুটো, একটা মাইনর হচ্ছে M1 আর একটা মাইনর হচ্ছে M2। কোর সাবজেক্ট মানে মেজর সাবজেক্ট আমরা যা নিলাম, তো মেজর সাবজেক্টে সেমিস্টার ওয়ানে আমার টোটাল যেটা পড়তে হবে সেই ক্রেডিটটা আমার এখানে আছে। টোটাল কত ক্রেডিট পড়তে হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। টোটাল ক্রেডিট, টোটাল ক্রেডিট অর্থাৎ আমরা টোটাল ক্রেডিট পড়বো হচ্ছে 21 মার্কস। সেমিস্টার ওয়ানে পড়বো এই 21 মার্কস। তার মধ্যে কি কি আছে? তার মধ্যে আছে যে 4 ক্রেডিটের একটা মেজর সাবজেক্ট পড়বো, সেখানে আমার থিওরিটিক্যাল জায়গা 3 ক্রেডিট, প্র্যাকটিক্যাল বা টিউটোরিয়াল এই টাইপের জায়গা হচ্ছে 1 ক্রেডিট। তুই বলছো স্যার এটা তো ক্রেডিট বুঝলাম, তাহলে এই ক্রেডিটটা আমার কেমন? আমি যে টোটাল 100 মার্কসের মধ্যে যদি পরীক্ষা হয়, তো রিটেন এক্সাম হবে আমার 75 মার্কস, সেটা আমার কোশ্চিন থাকবে 75 মার্কসে। আর 25 মার্কস হচ্ছে আমার প্র্যাকটিক্যাল হতে পারে, টিউটোরিয়াল হতে পারে, এইগুলোর ওপর নির্ভর করে 25 মার্কস। তোমরা আমাকে আবার কোশ্চেন করতে পারো যে 25 মার্কস যেটা আছে কি করে এটা হলো? আমি যে কিছুই না, যেন আমি এটাকে 4 ভাগে ভাগ করলাম, 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে থিওরি আর 1 ভাগ হচ্ছে প্র্যাকটিক্যাল। তাহলে আমরা কোন জায়গাটা পড়বো বা আমি কোন জায়গাটা পড়াবো? আমি তোমাদের যে জায়গাটা পড়াবো সেটা এইটুকু, আর কিছু পড়াবো, শুধু এইটুকু। তুই বলছিস বাকি, তাহলে স্যার বাকি আর যে টপিকগুলো আছে ওগুলো কে পড়াবে? ওগুলো ডেডিকেটেড টিচার আছে যিনি পড়াবেন। কারণ আর কি কি পেপার আছে, আমি যে আরেকটা পেপার আছে সেটা হচ্ছে মাইনর। এবার মাইনরের একটা মজার বিষয় হচ্ছে, তুমি যদি মাইনর 1, M1 হচ্ছে মাইনর 1, সেটা যদি আমি কথা বলি ফিজিক্স যদি নিয়ে নাও, তাহলে তোমার সেমিস্টার ওয়ানেও ফিজিক্স পড়তে হবে, সেমিস্টার টুতেও ফিজিক্স পড়তে হবে। কত নাম্বারে বাবা? 100 মার্কস। ক্রেডিট কত? 4 ক্রেডিট। 100 মার্কস তোমাকে এইখানে পড়তে হচ্ছে সেমিস্টার টু সেমিস্টার ওয়ানে। তোমরা বলতে পারো যে অনার্সের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা, মেজরের যে সিলেবাসটা, সেই সিলেবাসটাই কি আমাদেরকে পড়তে হবে? আমি বলছি ইয়েস, সেম সিলেবাস, কোনো পরিবর্তন নেই। তাহলে পড়বো কি করে? এত পড়বো কি করে? সেটাও তো একটা ব্যাপার। একটা সুবিধা কি করেছে যে সেম সিলেবাস পড়ছো, বাট মেজরের জন্য যে এক্সাম হবে, কোশ্চিন প্যাটার্ন হবে, মাইনরের জন্য কোশ্চিন প্যাটার্নটাকে একটু আলাদা করা হচ্ছে। তার মানে লেভেল অফ কোশ্চিনটাকে একটু ইজি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কেউ যদি মাইনরের ছেলে পেলে মেজরের টিচারের কাছে পড়ে, আমি যে কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেমই নেই, বরঞ্চ তো সাবজেক্টটার দক্ষতা বাড়বে, বেটার ফিল করবে, আমার কেন যেন মনে হচ্ছে। তো যাই হোক, আমি ফিজিক্সের জন্য আজিজ স্যার বলে এখানে আছে, উনি আমার এখানেই পড়ান। তোমরা যাদের ফিজিক্স মাইনর আছে, সঙ্গে সঙ্গে এই মাইনরের ক্লাসগুলো তুমি পেয়ে যাবে, একদম সেম অ্যাপের মধ্যে এখানেই তোমরা পেয়ে যাবে। এটা গেল আরেকজন ডেডিকেটেড, কারণ আমি তো আর ফিজিক্স পড়াতে পারবো না, তো ফিজিক্সের জন্য এটা। কেমিস্ট্রি, এবার ধরো কেমিস্ট্রি কেউ নিলে প্রথমে, তাহলে দুটো কেমিস্ট্রি পড়লে, কেমিস্ট্রির জন্য আমি রেফারেন্স টিচার দিয়ে দেবো। তোমরা কেউ মনে করো যে কম্পিউটার নিয়েছো, কম্পিউটারের জন্য আমি রেফারেন্স টিচার দিয়ে দেবো। তোমরা মনে করো স্ট্যাটিস্টিক্স নিয়েছো মাইনর, তাহলে তার জন্য আমি রেফারেন্স টিচার দিয়ে দেবো। ইভেন আমি স্ট্যাটিস্টিক্স নিজেও পড়াই, কিন্তু আমি অনার্সের স্ট্যাটিস্টিক্সটা পড়াই, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। সেটা তোমাদের সেমিস্টার 5-এ গিয়ে আছে, তখন পড়বে, তখন আমি পড়াবো, কিন্তু তার আগে আমি পড়াবো না। তো এই গেল মাইনরের গল্পটা। এবার আমার নেক্সট কোশ্চেন হচ্ছে আর কি পেপার আছে? হচ্ছে আইডিসি পেপার আছে। আইডিসির পেপারে আবার, আইডিসির পেপারে কি কি আছে যদি তোমরা জিজ্ঞাসা করো, আইডিসির পেপার, এটা মাইনর সাবজেক্ট। আইডিসির পেপারে পড়ছে, আইডিসির পেপার আমাকে পড়তে হবে একটা ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড, ম্যাথমেটিক্স ছাড়া অন্য একটা টপিক। অর্থাৎ আইডিসিতে সেমিস্টার ওয়ানে এখানে দেওয়া আছে দেখো ম্যাথমেটিক্যাল লজিক, কিন্তু এটা ম্যাথমেটিক্সের ছেলেপেলেগুলো নিতে পারবে না। এই টপিক্সটা ম্যাথমেটিক্সের ছেলেপেলেগুলো নিতে পারবে না। ম্যাথমেটিক্যাল লজিকটা কে নেবে? যারা অন্য কোনো সাবজেক্টের ওই সব ছেলেপেলেগুলো ম্যাথমেটিক্যাল লজিক নিতে পারবে। তাহলে আমাদের কি নিতে হবে? আমাদের অন্য সাবজেক্ট নিতে হবে যেটা ম্যাথমেটিক্সের সঙ্গে রিলেটেড নয়। সেই আইডিসিতে কিন্তু 3 ক্রেডিট আছে, অর্থাৎ 75 মার্কস। 75 মার্কস মানে কম নয় কিন্তু। সুবিধা কি? সুবিধা হচ্ছে এই
পেপারটা আবার হোম সেন্টার হয়। হোম সেন্টার মানে নিজের কলেজের মধ্যেই পরীক্ষা হবে। সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে সিলেবাস তো একটা যা খুশি করে দিল, পড়াবে কে? সেই পরিকাঠামো কলেজের মধ্যে আছে তো? তুই বলবে না স্যার অত তো নেই, তৈরি করতে পারছে না। তাহলে কি হচ্ছে? যেহেতু কলেজ ঠিকঠাক করে পড়াচ্ছে না, কলেজ বলছে ঠিক আছে নাম্বার একটু দিয়ে দাও। তবু ক্যালকাটা ইউনিভার্সিটি বলো বা বিশেষ করে যেগুলো অটোনোমাস ইউনিভার্সিটি কলেজ আছে তাদের বলো, সে দারুণভাবে সিস্টেমটাকে রান করার চেষ্টা করছে। কিন্তু যখন দূরের কোনো নিউ সেট আপের কলেজগুলো পাবে, গৌড়বঙ্গ, এদিকে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এইসব কলেজগুলোতে অনেক জায়গায় আছে যেখানে ফ্যাকাল্টি নেই, ক্লাস হয় না, সেই কারণে ভুরি ভুরি নাম্বার পেয়ে যায়, মানে সিস্টেমটাকে ঠিকঠাক করে রান করাতে পারছে না। ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু তোমার মাথা আছে কিনা যাচাই করে নেবে, তোমার মাথা আছে কিনা যাচাই করতে হবে, তোমার মধ্যে কোয়ালিটি আছে কিনা, তারপরে তুমি পাস করবে। অত সহজে তুমি পাস করবে না, এটা কিন্তু একটা পার্থক্য আছে। বাইরের কলেজের সঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটির সামান্য হলেও একটা পার্থক্য আছে। তো এই পেপারটা তোমরা কলেজের মধ্যেই দেবে। তারপরে তোমাদের কি আছে আরেকটা পেপার, আরেকটা যেটা পেপার আছে সেই পেপারটা হচ্ছে, আরেকটা যেটা পেপার আছে আমি বলে দিচ্ছি, আইডিসির পরে হচ্ছে এইসি, এইসি বলে আরেকটা পেপার আছে, এইসি। সেটা বাংলা ইংরেজির মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পেপার, ল্যাঙ্গুয়েজ পেপার। আর কি আছে? সিভিএসই, কনস্টিটিউশনাল ভ্যালু, সাংবিধানিক মূল্যবোধ। কনস্টিটিউশনাল ভ্যালুও তোমাকে পড়তে হবে, এটাও তোমাদের হোম সেন্টারে পরীক্ষাটা হয়। আর কি আছে? স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, স্কিল স্কিল বাড়ানোর জন্য কোর্স। সেটা কি আছে? কম্পিউটার। তাহলে স্কিল বাড়াতে হবে, দক্ষতা বাড়াতে হবে, তার কোর্স হচ্ছে কম্পিউটার। কম্পিউটার যখন পেয়ে গেলে তাহলে পাইথন তোমাকে শিখতে হবে, সি প্লাসটা তোমাকে শিখতে হচ্ছে, পাইথনের পরেই আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এআই তোমাকে শিখতে হবে। তো এই পুরো জায়গাটা আমার এখানেই পড়ানো হয়, একজন ডেডিকেটেডলি পড়ান। তো কম্পিউটারের জায়গায় পাইথন বা ফিজিক্সেরই একজন, ফিজিক্সেই অ্যাকচুয়ালি এগুলো ছিল দীর্ঘদিন ধরে। তো কম্পিউটারের জায়গাটা একজন টিচার এখানেই পড়ান, আমি তোমাদেরকে পুরো রেফারেন্স দিয়ে দেবো। তারপরে লাস্টে কি আছে? এটা তো গেল সেমিস্টার 1, এই সেম প্রসিডিওরে সেমিস্টার 2, সেম প্রসিডিওরে সেমিস্টার 3, সেম প্রসিডিওরে এইভাবে করে চলছে। কথা বোঝা যাচ্ছে? এইভাবে করে যেতে যেতে টোটাল আমরা কত ক্রেডিট পড়বো? মেজর সাবজেক্ট 88, আর লাস্টের দিকে এখনো ইনকমপ্লিট। ইনকমপ্লিট হওয়ার কারণ হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস পাবলিশ করেছে 5 পর্যন্ত, তারপরে আর পাবলিশ করার সুযোগই পেল না, হয়তো আস্তে আস্তে করে পাবলিশ করে দেবে। 5 পর্যন্ত পাবলিশ করেছে, তবু আবার 3, 4, 5টা রিসেন্টলি পাবলিশ করলো, যেটা তোমাদেরকে আমি দেখালাম, একদম রিসেন্টলি পাবলিশ করেছে 3, 4, 5টা। আর 6, 7 গুলো হচ্ছে কিছু কিছু ইন্টার্নশিপ আছে, রিসার্চ ওয়ার্ক টাইপের। এই জায়গাতে 4 বছরে তো ছিল না রে বাবা, 3 বছর ছিল। কেউ 3 বছর করে কুইট করতে পারে, করে সে প্লেন গ্র্যাজুয়েট হলো, কিন্তু 4 বছর করলে তার অনার্স উইথ ফেলোশিপ অর্থাৎ রিসার্চ পেপার দিয়ে তার এটা হবে। কিন্তু তোমরা যদি কেউ বলো যে স্যার টোটাল কত মার্কস আমাদেরকে পড়তে হচ্ছে, টোটাল আমাদের 4 বছরের কোর্সে এত মার্কস পড়তে হচ্ছে, 4300 মার্কস পড়াশোনা করতে হবে। ক্রেডিট কত? 172 ক্রেডিট আমাদের 4 বছর ধরে পড়াশোনাটা করতে হবে। কথা বোঝা গেছে কি বলতে চাইছি? ইয়েস অর নো? 4 বছর ধরে এত ক্রেডিট আমাদেরকে পড়তে হবে, তাহলে পড়াশোনাটা কিন্তু খুব লেন্দি হয়ে গেছে। সেই কারণে এখন ছেলেপেলেগুলো আর পড়তে চায় না। এই যুগে সব থেকে সমস্যাটা কি? যেহেতু তোমরা অনলাইনে পড়াশোনা করতে বেশ কিছুজন অভ্যস্ত, কিন্তু মাইন্ড ধরে রাখতে পারছো না, ডাইভার্ট হয়ে যায়। তোমরা অনেকে এমন আছো তারা 2 মিনিটের মধ্যে এন্টারটেন নিতে চাইছে। 2 মিনিট কোথায়, শর্টসের যুগে বা রিলের যুগে 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে এন্টারটেন নিতে চাও, তোমাদেরকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে রাখা খুব চাপ। যদিও বা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে রাখতে পারি, আমি করাবো অঙ্ক। সেই অঙ্কটা নিয়মই হচ্ছে যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত ভালো লাগবে, খুব একটা বুদ্ধিশুদ্ধির দরকার হয় না। সত্যি তাই, এটা মনে প্রাণে বিশ্বাস করি। যত প্র্যাকটিস করবে তত ভালো রেজাল্ট হবে। আমরা বলি না যে ওর খুব বুদ্ধি আছে তার জন্য, না, বুদ্ধিটা তৈরি করে নিয়েছে প্র্যাকটিস করে করে।
তো প্র্যাকটিস করে করে বুদ্ধি তৈরি করে নিলে তবেই তো তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে। এবার তোমাদেরকে ধরে রাখা যায় না, কারণ টেনে রাখবো কি করে, তার আগেই তো তুমি এনার্জি হারিয়ে ফেলছো। যারা খুব ট্যালেন্টেড হয় না, তারা অল্পতেই বলে যে হয়ে গেছে স্যার, আজকে ছেড়ে দিন, আজকে ছেড়ে দিন। আর যারা একটু বোকা বোকা হয় তারা হয়তো লেবার দেওয়ার চেষ্টা করে। আমার তো মনে হয় যে খুব বেশি ম্যাথমেটিক্স পড়ার জন্য ট্যালেন্ট দরকার নেই, অল্প ট্যালেন্ট থাকুক, ঘষা মাজা করার ক্ষমতা যেন থাকে, ধৈর্য শক্তি যেন থাকে। ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা যারা করবে তাদের ধৈর্য শক্তি বাড়বে। ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করলে কেরিয়ারে তুমি আনসাকসেসফুল পার্সন হবে, হতে পারে না। তুমি সাকসেসফুল পার্সন হতে পারোনি, এটার অর্থ হচ্ছে যে তুমি একদমই ক্যাজুয়াল ভাব দেখিয়েছিলে। ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেছো, গ্রামের লোকজনও কিন্তু বলবে যে না, ওর মাথায় আছে, মাথা আছে। মাথা আছে কি না সেটা হচ্ছে ম্যাথমেটিক্স তুমি ভালো জানো কিনা তার উপর ডিপেন্ড করে। কেউ কাউকে দেখেছো যে ইতিহাস খুব ভালো জানে আর বলছে ওর মাথা খুব ভালো? বলে না, সাধারণত বলে না, ন্যাচারালি। কিন্তু ম্যাথমেটিক্স তুমি জানো, তার মানে মাথার সঙ্গে ম্যাথমেটিক্সকে কম্পেয়ার যখন করা হচ্ছে, তাহলে ম্যাথমেটিক্সটা একটা স্পেশাল সাবজেক্ট। এই সাবজেক্ট দিয়ে কেরিয়ার তৈরি করাটা অপেক্ষাকৃতভাবে ইজি। এই সাবজেক্ট দিয়ে কেরিয়ার তৈরি করা অপেক্ষাকৃতভাবে ইজি, বারবার বলছি, অপেক্ষাকৃতভাবে ইজি বাকি সাবজেক্টের তুলনায়। কারণ ম্যাথমেটিক্স বোঝার মতো একটা সাবজেক্ট, যদি তোমাকে প্রপারলি কেউ গাইড করে দেয়, পর এটার পর এটা পর এটা পর গাইড করে দেয়, তাহলে দারুণ বুঝতে পারবে। যদি ম্যাথমেটিক্স গাইড করে না দেয়, কোনো টিচার ম্যাথমেটিক্স পড়াচ্ছে, আন্ডারলাইন করে করে তোমাকে দাগিয়ে দিচ্ছে, কথা কথা বলছে, আন্ডারলাইন করে করে দাগিয়ে দিচ্ছে, এটার অর্থ হচ্ছে তুমি বেশি দিন ধরে রাখতে পারবে না। কারণ মুখস্থ করবে কি করে? তোমাকে মুখস্থ বলে কিছু হয় না। তো যা করবে বুঝে বুঝে করতে হবে, তাহলে তোমাকে কষে কষে দিতে হবে। অর্থাৎ যা করব সেটা তোমাকে লিখতে হবে, লিখে সুন্দর করে কষে কষে করতে হবে। আমি যা পড়াই সব লিখে দেই, কমপ্লিট একটা নোট পাবে। ওর থেকে ভালো নোট হয় না। অলরেডি নোট রেডি হয়ে আছে, ভুরি ভুরি নোট রেডি হয়ে আছে, কিন্তু তোমাদের কমপ্লিট স্টাডি মেটেরিয়াল, কমপ্লিট নোট তোমরা পেয়ে যাবে। যখন পরপর পড়বে বুঝতেও পারবে। মোটামুটি এই একটা প্যাটার্ন। আমরা কতগুলো কি পড়বো সেটা একটা জিনিস দেখতেই পাচ্ছ, কোর্স স্ট্রাকচারটা খুব দরকার। একটা জিনিস শুধু বলার আছে যে আস্তে আস্তে দেখবে মাইনরটা তুমি কমে যাচ্ছে নাম্বারগুলো, কিন্তু মেজরের ক্রেডিটটা তুমি আস্তে আস্তে দেখো, 1 ক্রেডিট পড়লে পরের বার তুমি 1 ক্রেডিট পড়লে তারপরের বার 2 ক্রেডিট পড়ছো, তার মানে 200 নাম্বারের পড়ছো, সেটা সেমিস্টার 3 থেকে। নাম্বারটা অনেকটা বেড়ে যাচ্ছে। আরেকটা সমস্যার জায়গা কি, এই সময় আবার তোমার আরেকটা আইডিসির পেপার আছে এই সময়, থার্ড এতে, সেটাও তোমাকে পড়তে হচ্ছে, যেটা ম্যাথমেটিক্সের। এবার চলে আসো তার পরেরটা, ভাবো 4 নম্বরের জায়গায় কি সুবিধাটা হচ্ছে। 4 নম্বরের জায়গায় একদম মেজর সাবজেক্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে 4 নম্বরে। কেন? কারণ তুমি 4 ক্রেডিট পড়ছো, অর্থাৎ 4টে পরীক্ষা দেবে। 2 ক্রেডিট না, 2 × 4 মানে 8 ক্রেডিট। এক একটা 4 মানে হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। আর প্র্যাকটিক্যালটা হচ্ছে, প্র্যাকটিক্যাল বলছে থিওরিটা হচ্ছে 75, প্র্যাকটিক্যাল বা টিউটোরিয়ালটা হচ্ছে 25। সেটা তোমাদের আগে আগে পরীক্ষা হয়ে যাবে। অর্থাৎ তুমি কোনো একটা পেপার পরীক্ষা দিতে যাবে, সাধারণত সেটাকে CC1 CC2 এরকম করে বলা হয়, কোর কোর্স। CC1 মানে কোর কোর্স। তাহলে কোর কোর্স 2 যখন তুমি দিতে যাবে, কোর কোর্স 1 যখন দেবে, 2 মানে ফার্স্ট সেমিস্টার, 2 মানে হচ্ছে সেকেন্ড সেমিস্টার, 1 মানে ফার্স্ট সেমিস্টার, তাহলে তুমি একটা একটা করে দিলে। কারণ এইগুলো তোমাকে পড়তে হচ্ছে, তার জন্য একটা একটা করে দিলে। এইবার যখন ফোর্থ সেমিস্টারে যাবে, দেখো বাকিগুলো প্রায় বাদ, আর কিছু পড়তে হচ্ছে না। তাহলে কোথায় ফোকাস করছো? মেজর সাবজেক্টে ফোকাস করছো। তো মেজর সাবজেক্টে যখন ফোকাস করছো, তুমি 4টে পেপার এখানেই পড়বে, বাকি আর কি পড়বে। নেক্সট চলে আসো তারপরেরটাতে, দেখো তারপরেও মেজর সাবজেক্টকে ফোকাস করা হচ্ছে বেশি। 4টে পেপার এটা পড়বে, আর মাইনর একটা পড়তে হবে। মাইনর একটা না, দুটোই আছে, দুটো পড়তে হবে। তাহলে মাইনর দুটো পড়তে হবে, দিয়ে এটা 6 নম্বর সেমিস্টারটার দিকে তাকাও। 6 নম্বর সেমিস্টারেও কিন্তু তুমি 3টে পেপার পড়ছো, কিন্তু ওই সময় তোমাকে একটা ইন্টার্নশিপ করতে হবে, সামার ইন্টার্নশিপ করতে হবে। 6 নম্বরের পেপারটাতে সামার ইন্টার্নশিপ পড়তে হবে। সামার ইন্টার্নশিপের জন্য ওই স্কোরটা আছে, দিয়ে 23, এটা 6। এটা যদি, এটা করার পর যদি তুমি কুইট করো, তাহলে তোমার শুধু গ্র্যাজুয়েশন হলো। গ্র্যাজুয়েশন কুইট করতে পারো, যখন তখন কুইট করা যাবে।
এমনকি কেউ যদি মনে করে যে আমি ফার্স্ট সেমিস্টার পরেই আমি কুইট করব, ফার্স্ট দুটো সেমিস্টার পরে কুইট করব, এটার মানে হচ্ছে তার একটা ডিপ্লোমা কোর্স হলো, সেই ডিপ্লোমা কোর্সের কত ক্রেডিট, তখন বলা হবে যে তার 4+4 দিয়ে আলটিমেটলি 21 মানে পুরোটাই তো পড়ছো, অর্থাৎ 42 ক্রেডিটের একটা ডিপ্লোমা কোর্স। এটা হচ্ছে ডিপ্লোমা কোর্স, সার্টিফিকেট কোর্স। 3-4টে সেমিস্টার দিলে তাহলে কত ক্রেডিটের হবে, এই 4টেকে প্লাস করলে এত ক্রেডিটের একটা ডিপ্লোমা কোর্স। এবার আরেকটা ব্যাপার কি, এই কোর্সটা পুরো কমপ্লিট করে নেওয়ার পর হঠাৎ করে মনে হলো তোমার বিয়ে হয়ে গেল, কথা বলছি, যেই বিয়ে হয়ে গেল পড়াশোনা বন্ধ হলো, 2-3 বছর বাদে পড়াশোনা আবার চালু করতে ইচ্ছা করলো, তখন আবার তোমার এই ক্রেডিট, এই সার্টিফিকেটটা দিয়ে পরে আবার তুমি 2 বছর গ্যাপ দিয়ে আবার ভর্তি হতে পারবে। তবে এগুলো আর পড়তে হবে না, কারণ অলরেডি তুমি ওর সার্টিফিকেট পেয়ে গেছো, এটা ব্রেক করা আছে। এইভাবে যেতে যেতে 6 সেমিস্টার পর্যন্ত কমপ্লিট যদি করে দাও, তাহলে সেক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিটা হয়ে যাবে। যদি 6 সেমিস্টারে ইন্টার্নশিপ, সামার ইন্টার্নশিপটা করো, তাহলে তোমার একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি হলো উইথ, বলা হয় সামার ইন্টার্নশিপ। আর এই দুটো যদি করো তাহলে অনার্স উইথ রিসার্চ লেভেলের ওয়ার্ক। কেন রিসার্চ লেভেলের ওয়ার্ক হচ্ছে এটা, এটা হচ্ছে রিসার্চ ওয়ার্ক। রিসার্চ ওয়ার্ক হচ্ছে তুমি এই রিসার্চ ওয়ার্কটা, তাহলে রিসার্চ লেভেলের ওয়ার্ক কিন্তু এখানে চলে গেছে। এবার আরেকটা সমস্যা কি, অনেকে বলছিল যে তাহলে নিশ্চয়ই মাস্টার ডিগ্রি যখন করো তখন ইয়ার কমে যাবে। এটা এখনও ডিসাইড করা হয়নি। কেন, তার কারণ হচ্ছে সেমিস্টার 1 সেমিস্টার 2 সবে চলছে, 3ও আসেনি এখনো। তার মানে সেটা যেতে গেলে সেই স্টুডেন্টগুলো 3 বছর বাদে ওখানে যাবে, 3 বছর বাদে ওরা ডিসাইড হবে, তখন কি হবে। তা আমার কেন যেন মনে হচ্ছে মাস্টার ডিগ্রি 2 বছরের জায়গায় 1 বছর হতে পারে না। তার মানে মাস্টার ডিগ্রিটা 2 বছরই থাকবে, তোমার মাঝখান থেকে 1টা বছর বেড়ে যাচ্ছে, মাঝখান থেকে 1টা বছর বেড়ে যাচ্ছে। এবার কম্পিটিটিভ এক্সামগুলো দিতে গেলে মিনিমাম যে ডিগ্রিটা দরকার হয়, সেটা তোমার ধরো মানে কম্পিটিটিভ মানে স্টাফ সিলেকশন কমিশনগুলো, মিসলিনিয়াস যে এক্সামগুলো আছে, ইউপিএসসি বা ডব্লিউবিএসসিএস যে বিসিএস এর যে এক্সামগুলো আছে, সমস্ত রেলের এক্সামগুলো আছে, সবগুলো দেওয়া যায় গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর। তার মানে এই পর্যন্ত যদি আমরা কেউ ডিগ্রিটা এই পর্যন্ত পেয়ে যাই, তাহলে আমরা ওই সমস্ত পরীক্ষাগুলো দেওয়ার জন্য এলিজিবল, ওই সমস্ত পরীক্ষাগুলো দেওয়ার জন্য এলিজিবল। এইগুলো যেন পরবর্তীতে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন হিসেবে থাকছে। যেমন মাস্টার ডিগ্রিটা কিন্তু অপশনাল, অ্যাডিশনাল কোয়ালিফিকেশন। অ্যাডিশনাল কোয়ালিফিকেশন কারণ মাস্টার ডিগ্রি তুমি করেছো মানে তোমার অপশনাল, তুমি বেনিফিট পাচ্ছ। তবে এটা ঠিক কম্পিটিশনের যুগে তোমার মাস্টার ডিগ্রি আছে, আরেকজনের মাস্টার ডিগ্রি নেই, তুমি তো অ্যাডভান্টেজ পাচ্ছ, ম্যাচুরিটির দিক দিয়েও অ্যাডভান্টেজ পাচ্ছ। যদি বলো কেন স্যার, তার কারণ হচ্ছে সিম্পল উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। মাধ্যমিক চলাকালীন কেউ বলে না মাধ্যমিক খুব সহজ, কেউ বলে না, কেউ। আর তোমরা কিন্তু করোনাকালে বেশ কিছুজন সাফারার হয়েছো। করোনাকালে সাফারার তোমরা কবে হয়েছো, মাধ্যমিকে না মাধ্যমিকের আগে, যখন নাইনে ছিলে? ইয়েস অর নো? হ্যাঁ, আমরা 9-এ ছিলাম যখন কোভিড এলো। কোভিড এলো, তার মানে তোমরা 9-এ যদি আমি বলি লগারিদমিকটা জানো রে বাবা, তোমরা বলো স্যার ওটা আবার কি জিনিস, খায় না মাখে। তোমাদেরকে যদি বলি ওখানে ইন্ডেক্সটা ঠিকঠাক করে পড়েছো, সূচক, হয়তো অনেকে বলতে পারবে না। অনেকে হয়েছে তোমরা কি স্ট্যাটিস্টিক্স মানে রাশিবিজ্ঞানটা ঠিকঠাক করে পড়েছো, অনেকে হয়তো পড়েছে, বাকিরা পড়েনি। কিন্তু লগারিদমিক দেখবে অনেকে পড়েনি, কারণ কোভিড সিচুয়েশনটা ছিল তার জন্য। তো সাফারার হয়েছে, ওই যে একটা ব্যাকলগ হয়ে গেছে বা ওই যে একটা ঘাটতি হয়েছে, সেই ঘাটতিটা অনেকে পূরণ করতে পারে না। সেই কারণে আগের বছরের ছেলেপেলেগুলো আছে 2 বছর আগে, যারা মাধ্যমিক দেয়নি, উচ্চ মাধ্যমিক দেয়নি, অথচ গ্র্যাজুয়েশন করতে এসছে, তাদের কিন্তু ভুরি ভুরি নাম্বার হতে পারে, কিন্তু কোয়ালিটি ছিল না বিন্দু মাত্র। তারা এই জায়গাগুলোতে সাপ্লি পেত। সাপ্লির একটা অ্যাডভান্টেজ কি, তোমার যদি কোনো একটা সেমিস্টারে সাপ্লি হয়, সাপোজ 1এই সাপ্লি হলো, বলছে স্যার কলকাতায় সবে সবে আসলাম, বুঝেই উঠতে পারলাম না পরীক্ষা শুরু হয়ে গেছে, ফার্স্ট সেমে সাপ্লি হয়ে গেছে। সাপ্লি মানে ফেল নয়, তোমাকে সেকেন্ড সেম পড়ার সুযোগ দেওয়া হলো। থার্ড সেমে গিয়ে তুমি থার্ড সেমের পরীক্ষাটাও দেবে আর ফার্স্ট সেমের পরীক্ষাটাও দেবে, তবে দুটো দিয়ে তুমি কমপ্লিট করে নিতে পারো। ইয়ার লসের গল্পটা এবার আর হচ্ছে না, বা এই প্যাটার্নে আর হচ্ছে না। আমাদের সময় কিন্তু কোনো একটা পেপার, ইভেন জানো বাংলা ইংরেজিতেও যদি আমরা ফেল করতাম, বাংলা ইংরেজিতে ধরো ফেল করে গেছি,
ওটা ইয়ার লস করে পরের বার ওই পরীক্ষাটা ক্লিয়ার করে তারপরে তুমি থার্ড ইয়ারটা দিতে পারবে। এটা ছিল আমাদের সময় প্যাটার্ন। এখন অনেকটা ইজি করে দেওয়া হয়েছে। তো সাপ্লি বলে যে গল্পগুলো আছে, সাপ্লি মানে কোনো একটা পেপার কোথাও কোথাও বললাম যে তোমার ওটা ক্লিয়ার হলো না, পরের বার সুযোগ থাকবে। অড পেপারের সাপ্লি হলে অড পেপারের সঙ্গে দেবে, ইভেনের হলে ইভেন পেপারের সঙ্গে পরের বার দেবে, এইভাবে করে সাপ্লিগুলো ক্লিয়ার করা হয়। তো যে জায়গাটা বলছিলাম যে কি এটা বলতে চাইছিলাম ভুলেই গেলাম সব। তো যাই হোক, সাপ্লির যে ব্যাপারটা সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করবে, সাপ্লি যেন কোনো মতেই না হয়, তার জন্য রেগুলার পড়াশোনাটা করতে হবে। নেক্সট আমাদের আরেকটা কি কথা বলছিলাম, ভুলেই গেলাম, কি কি বলছিলাম বলো তো? সিক্স সেমিস্টারের পরে, তাই তো? ওকে, মিউট করো মিউট করো। তোমার কেন ইকো আসছে? তুমি দুটো মোবাইলে এ করছো কি, অন করছো? দুটো বা নিশ্চয় দুটোতে আছে, সেই কারণে। তো যাই হোক, আমাদের যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, খুব সম্ভবত বলতে চাইছিলাম যে গ্র্যাজুয়েশন এই পর্যন্ত, তারপরে মাস্টার ডিগ্রির এই মাস্টার ডিগ্রি টপিকসগুলো কিন্তু এখানেই এসছে। কিন্তু মাস্টার ডিগ্রি 1 বছর কমে যাবে সেটা নাও হতে পারে, ওরকম কোনো ব্যাপার স্যাপার নেই, সেটা পরে বোঝা যাবে। ওকে, আরেকটা জিনিস এখানে দরকার, সেটা হচ্ছে সিলেবাসটা আমাদের কি আছে। আমাদের সিলেবাস একদম ম্যাথমেটিক্স মেজরের জন্য, এই যে বললাম সিসি কোর্স কোড, তো ম্যাথমেটিক্স মেজর সিসি ওয়ান মানে কোর্স কোড বলছে। সিসি ওয়ান কি আছে আমাদের সিলেবাসে? ক্যালকুলাস আছে, জিওমেট্রি আছে অ্যান্ড ভেক্টর অ্যানালিসিস আছে। শুধু এই কটা টপিকস আছে, ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর অ্যানালিসিস। ছোট্ট একটা সিলেবাস, সত্যি কথা বলতে সিলেবাস তেমন কিছু নেই যেন। সেমিস্টার টুতেও সেম টাইপের একটা সিলেবাস, যেটাকে বলা হচ্ছে বেসিক অ্যালজেব্রা। বেসিক অ্যালজেব্রা সেমিস্টার টুতে, যেটা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে ওই লগারিদমিকের কথা বলছিলাম না, যে সত্যি কথা বলতে আগের বছর, আগের বা তার আগের বছর অনেক ছেলে পেলে ছিল প্রচুর ভুরি ভুরি সাপ্লি পেত। কেন না, ওরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়নি, এরকম ছেলে পেলে এসেছিল যারা আদতে ম্যাথমেটিক্স চান্সই পেত না হয়তো, বা ফিজিক্স চান্স পেত না, কিন্তু সে চান্স নিয়ে এসছে। কেন? কারণ পরীক্ষা তো টেস্টের রেজাল্ট বা তার আগের রেজাল্টটা দিয়ে রেজাল্ট বেরিয়েছে। তোমাদের অনেকের এমন আছে যার ঘাটতি হয়েছে, কিন্তু সেই ঘাটতিটা তোমরা অলরেডি ওভারকাম করে নিয়েছো। ম্যাথমেটিক্স ভালো লাগে সেই জন্যই অনেকে হয়তো পড়ছো। ম্যাথমেটিক্স যদি খারাপ লাগে তাহলে ম্যাথমেটিক্স নিয়ে কিন্তু তুমি কেরিয়ার তৈরি করতে পারবে না। ম্যাথমেটিক্স আমার খারাপ লাগছে, তুমি ম্যাথমেটিক্স নিয়ে কেরিয়ার তৈরি করার সুযোগই নেই। সেই জন্য সাবজেক্টটা যদি ভালো লাগে তবেই এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করবে। শুধু একটু সিস্টেমেটিকভাবে পড়াতে হবে, তাতেই দেখবে সব বুঝতে পারছো, খুব একটা সমস্যা হবে না। যেমন আগের বারও বললাম না, প্রথম পরীক্ষাতে কি কোশ্চিন আসবে বোঝা যাচ্ছিল না, এবার তো তোমাদের কাছে একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন পেয়ে গেলে, তোমাদের কাছে হাজির, তোমরা আর অন্ধকারে নেই, এবার তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে কি হবে না হবে। বেসিক অ্যালজেব্রা পর্যন্ত দুটো সেমিস্টার, তারপরে সেমিস্টারে মাইনর আইডিসির পেপারগুলো একটু কমে গিয়ে তারপরে সেমিস্টারে অনেকগুলো পেপার, এই যে দেখো দুটো পেপার হলো। তার সঙ্গে ওই সেমিস্টারে আমাদেরকে পড়তে হবে আরেকটা পেপার পড়তে হবে, যেটা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট পেপার। স্কিল এনহ্যান্সমেন্ট পেপার 3 নম্বর সেমিস্টারে পড়তে হবে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অ্যান্ড রেক্টেঙ্গুলার গেম। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এইচএস লেভেলে হালকা একটু পড়েছো, সেটা হচ্ছে রৈখিক প্রোগ্রাম বিধি, ওটা একটা চ্যাপ্টার ছিল, এটা কিন্তু অনেকগুলো চ্যাপ্টার। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম নাম্বারও আছে 100, অর্থাৎ 4 ক্রেডিট। তাহলে এই তিন নম্বরটা পড়তে হবে। এগুলো কিন্তু স্কিল এনহ্যান্সমেন্ট পেপার, দক্ষতা বাড়ানোর পেপার। এই পেপারগুলো না থাকলেও না, বিশেষ করে কোম্পানির বড় বড় কোম্পানিগুলোতে জব পাবে না। বড় বড় কোম্পানিগুলোতে জব পেতে গেলে তোমার এই সব পেপারগুলো পড়তে হবে। তার সঙ্গে সেমিস্টার ওয়ানে তোমরা কি পড়বে? সি ল্যাঙ্গুয়েজ পড়বে উইথ ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন পড়বে। সেমিস্টার টুতে তোমরা কি পড়বে? পাইথন প্রোগ্রাম পড়বে, ইন্ট্রোডাকশন টু ল্যাটেক্স ওটা পড়বে, অথবা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়বে, এআই, যেটা এখন রিসেন্ট দিনে খুব উন্নতি করছে, বুঝতেই পারছো। এটা ছাড়া যেন আর কিছুই এগোনো যায় না। তোমরা দেখবে যে ইভেন হোয়াটসঅ্যাপ পর্যন্ত সেখানেও মেটা এআই চলে এসছে।
তার মানে টাইপ করবে কি, কত কিছু লিখবে আর কি, ও একটু হালকা হিন্টস দিলে ও বুঝে যাবে, দেখবে তোমার টাইপ অটোমেটিক্যালি চলে আসছে। বিশাল ব্যাপার না, সেটা তো আগে কোনোদিন ভাবতে পারছিলে না। তো ওটার বড় অবদান হচ্ছে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সাবজেক্টটা। এটা আস্তে আস্তে করে আমাদের লাইফের সঙ্গে এমনভাবে জড়িয়ে যাবে যে এই সাবজেক্টের গুরুত্ব আস্তে আস্তে করে বেড়ে যাবে। তো এই পেপারটা তোমরা সেমিস্টার 2-তে পড়বে। 1-এ হচ্ছে সিটার বেসিক নলেজটা পড়তে হবে, আর 3 নম্বরে পড়তে হবে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এটা আমার নিজস্ব সাবজেক্ট, সেই জন্য এই সাবজেক্টটা আমি পড়িয়ে দিতে পারবো, কিন্তু এই সাবজেক্টগুলো একদমই আমি পড়াতে পারবো না, কিন্তু আমি রেফারেন্স টিচার তোমাদেরকে দিয়ে দেবো। সো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এটা হচ্ছে যেমন লাস্ট সেমিস্টারে আছে, 3 নম্বর সেমিস্টারে আছে, অর্থাৎ এইগুলো রিয়েল অ্যানালাইসিস মানে বিশ্লেষণ করা, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, গ্রুপ থিওরি, এই দুটো পেপার, এগুলো সবই পিওর ম্যাথমেটিক্স, বিশুদ্ধ গণিত, তার সঙ্গে তোমার লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তারপরে চলে আসো সেমিস্টার 6, সেমিস্টার 4-এ কি আছে দেখো, পেপার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সেমিস্টার 5-এ কি আছে দেখো, পেপার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তোমরা বলতে পারো যে স্যার সেমিস্টার 3-তে মাত্র 2টো, হঠাৎ করে এখানে 3-4টে হয়ে গেল, কি করে এত বেড়ে গেল কেন? তার উত্তর হচ্ছে এটা 2টো নয়, বেসিক্যালি এটা 2টো, আর তার সঙ্গে তো তুমি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটাও পড়ছো, তাহলে তিনটে পড়ছো। এবার সেমিস্টার 4-এ যেহেতু আর কিছু নেই, সেমিস্টার 4-এ যেহেতু স্কিল এনহ্যান্সমেন্ট পেপারটা বাদ চলে গেল, সেই কারণে এইখানেই মেজর সাবজেক্টটা তোমাকে বেশি পড়তে হবে। এখানেই মেজর সাবজেক্ট বেশি পড়তে হবে। কি কি? থিওরি অফ রিয়েল ফাংশন, তার জন্য একটা পুরো ডেডিকেটেডলি বই, মেকানিক্সের জন্য আলাদা একটা বই, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, তার জন্য একটা বই, গ্রুপ থিওরি আর রিং থিওরির জন্য আরেকটা বই। তাহলে এই গেল সেমিস্টার 4। সেমিস্টার 5-এ কি আছে? প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স, যেগুলো আমার পেপার সব, রিং থিওরি, লিনিয়ার অ্যালজেব্রা, রিমেইন ইন্টিগ্রেশন অ্যান্ড সিরিজ অফ ফাংশন, লাস্টে হচ্ছে মেকানিক্স 2। এই গেল সেমিস্টার 5 পর্যন্ত সিলেবাস। তারপর দেখো সিলেবাস সেই পাবলিশ করে দেয়, 6 আছে, 7 আছে, 8 আছে, সেগুলো নেই। 3টে সেমিস্টার আর কিচ্ছু বলা নেই, মানে পেরে উঠিনি এরকম একটা ব্যাপার। এবার তোমরা যদি কেউ বলে স্যার মাইনরের পেপার কি হবে, আমি বলছি যারা মাইনর নেবে, অর্থাৎ ফিজিক্স তার মেজর, তার যদি মাইনর এটা থাকে, দেখো সেও কিন্তু ক্যালকুলাস পড়ছে, জিওমেট্রি পড়ছে, ভেক্টর অ্যানালিসিস পড়ছে। তুই বলতে পারো নিশ্চয়ই তাহলে ডিটেলস সিলেবাস একটু কম আছে, আমি বলছি না, ডিটেলস সিলেবাসে সেম আছে, সেম হুবহু, কোনো পরিবর্তন নেই। ডিটেলস সিলেবাসটা যদি আবার চাও, তাহলে সেই ডিটেলস সিলেবাস হচ্ছে দিস ওয়ান: ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর অ্যানালিসিস। টোটাল মার্কস কত রে বাবা? 75। টিউটোরিয়াল কত? 25। কি কি আছে? গ্রুপ এতে আছে ক্যালকুলাস, কত নাম্বার আসে? 20 নাম্বার। তার মধ্যে ক্যালকুলাসের মধ্যে দেখবে বেশিরভাগ টার্মগুলো তোমাদের পরিচিত। তুমি বলছো কেন স্যার? তার কারণ হচ্ছে বেশিরভাগ টার্ম পরিচিত, মানে তোমরা দেখবে ডিফারেন্সিয়েবিলিটি মানে ডেরিভেটিভ, অবকলন, তোমরা জানো ব্যাপারগুলো। তোমরা দেখবে ইন্টারমিডিয়েট ফর্ম, যেটাকে ল্যাপিটাল রুল বলে, এটা হচ্ছে ল্যাপিটাল রুল, সেটা তোমাদের পরিচিত। ফার্স্ট অর্ডার বা হায়ার অর্ডার ডেরিভেটিভ, এইগুলো তোমরা টুকটাক জানো। আর এই প্যাটার্নের রিডাকশন ফর্মুলা করে, ডেরিভেটিভ করে, দেখো এইগুলো হচ্ছে ইন্টিগ্রেশন। তো এই প্যাটার্নের ইন্টিগ্রেশন আগে করোনি, কিন্তু এবার এই প্যাটার্নের ইন্টিগ্রেশনগুলো আমাকে করতে হবে। ইন্টিগ্রেশন যখন হয়ে যাবে, ইন্টিগ্রেশনের যখন ডিটেলস কনসেপ্ট জেনে যাবে, তখন আসবে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ হলো। তারপরে এরিয়া বের করলে, ভলিউম বের করলে, এই হচ্ছে আমার গ্রুপ এ। তো ক্যালকুলাসের জন্য নিশ্চয়ই কিছু না কিছু বুক আছে, আমি যে ইয়েস, অনেক বই আছে ক্যালকুলাসের জন্য, কিন্তু আমরা এই বুকটা নিলে হয়ে যাবে, কিছু লাগবে না। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, শুধু এই বইটা নেবে, সেটা হচ্ছে শেখ আনারুল ইসলাম, এই বইটাই নাও, বেটার। অন্য অনেক বুক আছে, কিন্তু আমি দেখেছি এই বইতে যথেষ্ট ভালো আছে। এছাড়া মাইতি অ্যান্ড ঘোষ, ওনার একটা ক্যালকুলাসের বুক আছে, সেই বইটাও ঠিকঠাক আছে। মাইতি ঘোষের বই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বলে এই প্যাটার্নের বইটা, কিন্তু এটা অ্যানালাইসিস লেখা আছে, ওটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস লেখা থাকবে। তুই বলছিস স্যার কেন? আমি যে আসলে এই বইটা একদম ব্যাকডেটেড হয়ে গেছে, অনেক পুরনো বই। আমার কাছে যে বুকটা আছে সেটা এই অবস্থা হয়ে গেছে, এটা পুরনো বই কিন্তু, হ্যাঁ, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বলে লেখা আছে, দেখো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তো এই বুকটা নিতে পারো, মোটা বই, অনেক মোটা বই, কিন্তু আমার মনে হয় সিলেবাসটা যেহেতু একটু রিডিউস করা হয়েছে, কমানো হয়েছে, তো বেস্ট বুক হচ্ছে দিস ওয়ান। তাহলে ক্যালকুলাসের জন্য তোমরা এই বুকটা নাও, আর কিছু নিতে হবে না। এটা একটা গেল।
নেক্সট চলে আসো, এর পরের সিলেবাস কি আছে? জিওমেট্রি। জিওমেট্রি কত মার্কস আছে? 35 মার্কস, অর্থাৎ মেজর পোর্শন আছে এই জায়গাতে, মেজর পোর্শন। সেই জিওমেট্রির মধ্যে বেশ কিছু জিওমেট্রি অলরেডি তোমরা পড়ে এসছো। যদি বলো স্যার কি কি, আমি বলছি কেন তোমরা স্ট্রেট লাইন পড়ে এসো, প্লেন পড়ে এসছো আগের, এটা তোমরা এমনকি সার্কেল, তারপরে বৃত্ত, যেটা বৃত্ত পড়ে এসছো, 2 ডাইমেনশনাল স্ট্রেট লাইন পড়ে এসছো, ন্যূনতম ডিস্টেন্স যেটাকে শর্টেজ ডিস্টেন্স বলে সেইগুলো পড়ে এসছো। তো বেশ কিছু জিনিস পড়ে এসছো। এবার তার পরের পার্টগুলো আমাদের সিলেবাসে আছে। তার মধ্যে কি পড়তে হবে? আমাকে পড়তে হবে 2 ডাইমেনশনাল জিওমেট্রি পড়তে হবে। এখান থেকে এইটুকু 2 ডাইমেনশনাল জিওমেট্রি কি কি আছে, তার ক্লাসিফিকেশন আছে, কোন কনিক হবে সেটা, ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে আসা, ট্যানজেন্ট মানে স্পর্শক, নর্মাল মানে অভিলম্ব সেটা আছে, আর নতুন একটা টপিকস আছে পোলার ইকুয়েশন অফ এ কনিক। তাহলে এই টপিকসটা হচ্ছে জিওমেট্রি 2D। কত নাম্বার থাকবে? আমি যে অর্ধেক অর্ধেক থাকবে, তাহলে 35কে অর্ধেক করলে যে নাম্বারটা সেটা এটা থাকবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জিওমেট্রির 3D। তাহলে এই পার্টটা হচ্ছে জিওমেট্রির 3D, 3 ডাইমেনশন। 3 ডাইমেনশনে কি আছে? স্ফিয়ার। কিন্তু বলতে পারো যে স্যার প্লেনটা কেন থাকলো না? আমি যে প্লেন অলরেডি পড়ে এসো ওই জন্য প্লেন নেই। স্ট্রেট লাইন কেন থাকলো না? অলরেডি স্ট্রেট লাইন পড়ে এসো সেই জন্য স্ট্রেট লাইন নেই। আর কি আছে? সিলিন্ডার আছে, সিলিন্ড্রিক্যাল সারফেস, সেন্ট্রাল কনিকয়েড আছে, প্যারাবোলয়েড আছে, অধিবৃত্ত, উপবৃত্ত, আর আছে প্লেন সেকশন অফ কনিকয়েড, জেনারেটিং লাইন, আর কোয়াড্রেটিক সারফেস, কোন আছে, সিলিন্ডার আছে, হাইপারবোলয়েড আছে, ইলিপসয়েড আছে, আর ক্লাসিফিকেশন অফ কোয়াড্রিক আছে। অর্থাৎ এই টোটালটা 35 মার্কস। 35 মার্কস রিটেন। এবার তুমি টিউটোরিয়ালটা যদি বলো সেটা তো কিছু নাম্বার আছে। তাহলে এই গেল জিওমেট্রি। এবার জিওমেট্রির জন্য যদি বলো যে স্যার কোন বই জিওমেট্রির জন্য নিতে হবে, জিওমেট্রির জন্য যে বুকটা নেবে সেটা হচ্ছে ঘোষ অ্যান্ড চক্রবর্তী বলে একটা বুক, অ্যানালাইটিক্যাল অ্যাডভান্স জিওমেট্রি। সেই বুকটা কেমন দেখতে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলেই হয়ে যাবে। অ্যাডভান্স অ্যানালিটিক্যাল জিওমেট্রি। সেই বুকটা আমি একটু দেখিয়েছি, বইটা এখানে পাচ্ছি না রে বাবা। তোমরা দেখবে একদম প্রথম দিন আমি বুক লিস্ট দিয়েছিলাম, দিস ওয়ান। এই হলো আমাদের জিওমেট্রি বুক। কেমন দেখতে? অ্যাডভান্স অ্যানালিটিক্যাল জিওমেট্রি, অ্যাডভান্স অ্যানালিটিক্যাল জিওমেট্রি, ঘোষ অ্যান্ড চক্রবর্তী। কত নাম্বার আছে? 35 মার্কস। এই বুকটা কি ফিউচারে আর কাজে লাগবে? আমি বলছি না, এটা এখানেই শেষ। 35 মার্কস ব্যাস, এখানেই শেষ, আর কোনোদিন কাজে লাগবে না। হলো? এবার চলে আসো নেক্সট চলে আসো। এরপরে আছে জিওমেট্রির পরে আছে ভেক্টর অ্যানালাইসিস। ভেক্টর অ্যানালাইসিস সেটা অলরেডি কিছুটা পড়ে এসছো, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এগুলো টুকটাক পড়ে এসছো। তোমাদের আছে ট্রিপল প্রোডাক্টের পর থেকে, ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ইকুয়েশন, অ্যাপ্লিকেশন টু জিওমেট্রি অ্যান্ড মেকানিক্স, তারপরে কনকারেন্ট ফোর্সেস, থিওরি অফ কাপল সিস্টেম অফ প্যারালাল ফোর্সেস, ইন্ট্রোডাকশন টু ভেক্টর ফাংশন। যেই ভেক্টর ফাংশন পেয়ে গেলে অপারেশন কিছু পাবে, উইথ ভেক্টর ভ্যালুড ফাংশন, তার লিমিট, তার কন্টিনিউটি, আর ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন। তার সঙ্গে থাকবে ইন্টিগ্রেশন। এটা খুব ইজি কোশ্চিন আসে, যাদের ফিজিক্স আছে তাদের জন্য এটা এমনি আগে আগে পড়ে নেবে, অ্যাডভান্স তোমরা পড়ে নেবে যারা এই টপিকসটা যাদের আছে। তাহলে এটা কত নাম্বার আছে? 20 মার্কস। যদি বলো যে এর জন্য কি বুক স্যার, এর জন্য হচ্ছে ঘোষ অ্যান্ড চক্রবর্তীর বুক ভেক্টর অ্যানালিসিস, ভালো বুক। এই বইটাকে রেফারেন্স করা যথেষ্ট যুক্তি আছে, কারণ এটা সত্যি বেটার একটা বুক। এই বুকটারও দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের ছবি দিয়ে দেওয়া হয়েছে। ভেক্টর অ্যানালিসিসের
ভেক্টর অ্যালজেব্রা অ্যান্ড ভেক্টর ক্যালকুলাসের এটা কি ফিউচারে আর কাজে লাগবে? আমি বলছি না, এখানেই শেষ। তাহলে আমরা যে তিনটে বুকের কথা বলছি, একটা হচ্ছে ক্যালকুলাস, একটা হচ্ছে জিওমেট্রি, আরেকটা হচ্ছে ভেক্টর অ্যানালিসিস, এই তিনটে বুক আমার এই সেমিস্টারই হবে, ওটা পরে আর কাজে লাগবে না। কথা বোঝা গেছে? মানে এইচএসে তুমি একটা মোটা বই নিয়েছিলে, মাধ্যমিকের সঙ্গে যদি কম্পেয়ার করো তাহলে তো বিশাল ব্যাপার। মাধ্যমিকে একটা বিশাল মোটা বই নিয়েছো, ভালো করে বোঝো, মাধ্যমিকে হচ্ছে তোমার মনে হচ্ছিল বিশাল মোটা বই, উচ্চ মাধ্যমিকে গিয়ে দেখলে যে সে তো আরো বিশাল বিশাল বই। তাহলে মাধ্যমিক পরে উচ্চ মাধ্যমিকে বার্ডেন তো মনে হচ্ছে। এইখানে কি হবে, এখানে বইয়ের বান্ডেল শুধু, আমার তো এইদিকে সেল বাজে, তোমরা দেখতে পাচ্ছ না, ক্যামেরাটাকে ঘোরালে দেখতে পাবে, শুধু অঙ্কের বই, অন্য কোনো সাবজেক্টের বই নেই কিন্তু এখানে, শুধু ম্যাথমেটিক্সের বই। কটা সেমিস্টার? চারটে না, 6টা সেমিস্টার। 8টা তো পরে হয়েছে, তাহলে 8 নম্বর সেমিস্টারে যেটা আছে সেটাও 2-1টা বই আছে এখানে। যদিও আমার কাছে যে বুকগুলো আছে সব রেফারেন্স বুকগুলো আছে বলে অনেক বই, তো প্রচুর বই কিনতে হবে। আপাতত 3টে বুক কিনতে হবে। ঠিক আমি তখন একবার বলছিলাম না যে মাধ্যমিক চলাকালীন কেউ বলবে না মাধ্যমিকটা সহজ, কিন্তু উচ্চ মাধ্যমিক হয়ে গেলে তারপর বলবে মাধ্যমিকে কিছু ছিল না। কেন? কারণ উচ্চ মাধ্যমিকে রেসপেক্টে বলছো তার জন্য। আবার উচ্চ মাধ্যমিক চলাকালীন কেউ বলবে না উচ্চ মাধ্যমিক খুব সহজ ছিল, কিন্তু একবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলো, তখন বলবে যে এইচএসে কিছু ছিল না, বলবেই, একদম শিওর। কেন? কার রেসপেক্টে ভাবছো তার জন্য। গ্র্যাজুয়েশনটাকে তোমার নিজের কন্ট্রোলে আনতে গেলে গ্র্যাজুয়েশন চলাকালীন তোমরা কেউ বলবে না গ্র্যাজুয়েশন খুব সহজ, কিন্তু মাস্টার ডিগ্রি করো, তখন বলবে গ্র্যাজুয়েশনে স্যার কিছুই নেই। অর্থাৎ একটা সাবজেক্টের গ্রিপে আনতে গেলে তারপরের ডাইমেনশনটা তোমাকে পড়তে হবে। অর্থাৎ মাস্টার ডিগ্রি পড়লে গ্র্যাজুয়েশনটা কন্ট্রোলে আসবে, তার জন্য মাস্টার ডিগ্রি পড়ার দরকার আছে। গ্র্যাজুয়েশনটাকে কন্ট্রোলে আনার জন্য মাস্টার ডিগ্রিকে কন্ট্রোলে আনার জন্য পিএইচডি করতে হবে, রিসার্চ লেভেলের কাজ করতে হবে, তার জন্য মাস্টার ডিগ্রি কন্ট্রোলে আসবে। ওই জন্য দেখবে যে এইচএস পড়াচ্ছে এরকম টিচার কিন্তু এইচএস পাস হয় না। এইচএস পড়াবে ওরকম টিচার মিনিমাম গ্র্যাজুয়েশন পাস হবে। গ্র্যাজুয়েশনটা পড়াচ্ছে ওরকম টিচার মিনিমাম মাস্টার ডিগ্রি করবে, সে পিওর ম্যাথমেটিক্স হতে পারে, পিওর সাবজেক্ট হতে পারে, বা অ্যাপ্লাইড সাবজেক্ট, মিনিমাম মাস্টার ডিগ্রি করতে হবে। আমি মাস্টার ডিগ্রি টপিকস পড়াবো যদি আমি রিসার্চ করে থাকি, তবে এটাই নিয়ম, এটাই নিয়ম, আর কিছুই না। বিহারের যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোর সঙ্গে বিহারের পরীক্ষাগুলোর, বিহারটা যেহেতু পড়াই, বিহার ওদের স্টেট বলে একটা আছে, যেটা এসএসসি বলে, স্কুল সার্ভিস কমিশন, সেখানে এখন রিসেন্টলি খুব পরীক্ষা হচ্ছে, মানে ওরা 1.5 লাখ টিচারকে রিক্রুট করবে, সেই জন্য পরীক্ষা হচ্ছে। তো ওই সব পড়াগুলো পড়ায়, ওখানে দেখছি না এত সহজ সহজ কোশ্চিন আসছে তোমরা ভাবতে পারবে না। মানে 9-10-এ পড়াবে সেই টিচার রিক্রুট করার জন্য তাদের পরীক্ষার কোশ্চিনের লেভেল কি 9-10-এর কোশ্চিন আর 11-12-এর কোশ্চিন। 11-12 পড়াবে সেই টিচারের রিক্রুটমেন্টের পরীক্ষার কোশ্চেন হচ্ছে 11-12-এরই কোশ্চেন, গ্র্যাজুয়েশনের কোশ্চেনও নেই। অর্থাৎ বিহারে যেন ভালো টিচার, কম্পিটিশন দেওয়ার মতো টিচার যেন নেই। ওই ওয়েস্ট বেঙ্গলের টিচার, বাইরের স্টেটের টিচারগুলো কিন্তু ওখানে গিয়ে যাচ্ছে, মানে কম্পিটিশন দেওয়ার জন্য যাচ্ছে, চান্সও পেয়ে যাচ্ছে। কিন্তু ওখানে একটা সুবিধা কি, ওখানে সুবিধা হচ্ছে, আগে কি হতো শোনো, আগের গল্পটা বলি আর এখনকার গল্পটা বলি। আগে হচ্ছে অনার্স ছিল, পাসটাকে গুরুত্ব দেওয়া হতো না। তার মানে আমি যদি ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেছি, অর্থাৎ ম্যাথমেটিক্সে আমার গ্রিপ আছে, দক্ষতা আছে, ভালো জানবো। অন্য সাবজেক্টে নমো নমো, অত জানি না। যে ফিজিক্স পড়ে সে ফিজিক্সটা খুব ভালো জানে, অন্য সাবজেক্টে জানে না। কিন্তু এখন যে পরীক্ষাগুলো হচ্ছে, প্রথমেই তোমার ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তোমার কমিউনিকেশন স্কিল বেটার হতে হবে ফার্স্ট, তোমার জেনারেল স্টাডি জিএস যেটাকে বলছে জানতেই হবে। তাহলে তোমার জেনারেল নলেজ ভালো নেই, তুমি বাচ্চাদের পড়াবে কি করে? তাহলে তার জন্য জেনারেল স্টাডি জানতে হবে। জেনারেল স্টাডি যখন করছো তখন তোমার জিওগ্রাফি থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, এনভায়রনমেন্টাল থেকে শুরু করে, চাইল্ড প্যাডাগজি থেকে শুরু করে সব কিছু জানতে হচ্ছে, ওটা জানতেই হচ্ছে, কিছু করার নেই। তারপরে এসে পৌঁছাচ্ছে সাবজেক্টের নলেজ। কিন্তু এই পরীক্ষার প্যাটার্নটা হওয়ার জন্য কি হতো, বাইরের
স্টেটগুলোতে যখন ক্যালকাটা ইউনিভার্সিটি বা ওয়েস্ট বেঙ্গলের ছেলেপেলেগুলো পড়তে যেত, তারা যে প্রথমে একটা টেট এক্সাম দিতে হয় বা প্রথমে যে প্রিলিমিনারি একটা এক্সাম দিতে হয়, সেই এক্সামটা পাশ করতো না। কেন? তার সাবজেক্টের দক্ষতা আছে, কিন্তু এমনি দক্ষতা আর নেই, এমনিটা দক্ষতা নেই, যে জেনারেল স্টাডি, ল্যাঙ্গুয়েজ, এইসব দক্ষতাগুলো নেই, তারা ওটা ফেল করে যেত। আর বেশ কিছু ছেলেপেলে যদি ওটা পাস করে যায় তাহলে এটা পাস করে যাবে, মেইনসে তার কনফিডেন্স আছে, কিন্তু সাবজেক্টে সে ফেল করে যাবে। এটা সেম জিনিস কিন্তু ইউপিএসসির জন্য বলছি, সেম জিনিস কিন্তু আমি বিসিএস এর জন্য বলছি। তারা মেইনসটা পাস করে যাবে, কিন্তু প্রিলিমিনারিটাই ফেল করে যাচ্ছে। প্রিলিমিনারি মানে সব কিছু নলেজ দরকার। আগে যেহেতু এই প্যাটার্নটা ছিল, সেই জন্য খুব সমস্যা হতো, অন্য সাবজেক্টগুলোকে গুরুত্ব দেওয়া হতো না, সেটা খুবই সমস্যার জায়গায়। এখন কি করলো তোমাদের সময়, এই মেজর মাইনর সিস্টেমে একদম এই চারটা দেখলে তোমরা বুঝতে পারবে, তুমি মেজরে দারুণ জানো কিন্তু মাইনরে তোমার কম জানো, অত জানো না, বা স্কিল তোমার নেই ভালো, বা কনস্টিটিউশনাল ভ্যালু তোমার নেই। সমস্যাটা হচ্ছে কি, এই টোটাল মার্কসটা গিয়েই তো তোমার ক্রেডিটটা হচ্ছে। টোটাল মার্কস গিয়ে যখন ক্রেডিট হবে, তুমি মেজরে দারুণ জানো, মেজর তোমার খুব ভালো, কিন্তু মাইনরগুলো খুব একটা ভালো না, তোমার তো এই ক্রেডিটটা কমে যাবে। তুমি বাকিদের সঙ্গে কম্পিটিশন করবে কি করে? বাকিদের সঙ্গে কম্পিটিশন করার কোনো জায়গাই নেই। সো আমি তোমাদেরকে সাজেস্ট করব, মেজর, মাইনর, স্কিল এনহ্যান্সমেন্ট, আইডিসি, এইসি, যা যা আছে এই সমস্তগুলো, আইডিসি, এইসি, স্কিল এনহ্যান্সমেন্ট, সিভিএসই, সবগুলোকে সমান গুরুত্ব দিতে হবে, সবগুলোকে সমান গুরুত্ব দিতে হবে। আগের বার ছেলেপেলেগুলো বলতো যে স্যার মাইনরটা এত গুরুত্ব দেবো কি করে, আমার তো স্যার মনেই হচ্ছে না যে আমি ম্যাথমেটিক্স অনার্স ম্যাথমেটিক্স নিয়ে পড়ছি, মনে হচ্ছে যেন আমি ফিজিক্স কেমিস্ট্রি সব অনার্স নিয়েছি একসঙ্গে, তিনটে অনার্স যেন পড়ছি একসঙ্গে। সেটা আগের বার ছেলেপেলেগুলো বলতো আগের বারই। এবার এবার একটু সহ্য করে নিচ্ছে অনেকে, সহ্য করছে, কিন্তু আস্তে আস্তে করে সহ্য করছে, সহ্য করতেই হচ্ছে, কিছু করার নেই। কদিন পরে দেখবে ঠিক সহ্য করে নিয়েছে, পরের দিকে দেখবে ছেলেপেলেগুলো সত্যি প্রত্যেকটা সাবজেক্টের নলেজ নিয়েই বেরোচ্ছে। পরবর্তীতে যখন তুমি ইউপিএসসির এক্সামগুলো দিতে যাবে, তুমি ক্র্যাক করে ফেলবে। তুমি বিসিএস এর এক্সাম দেবে, তুমি ক্র্যাক করবে। তুমি এমনি স্টাফ সিলেকশন এক্সামগুলো দেবে, ঠিক ক্র্যাক করবে। পিএসসির এক্সামগুলো দেবে, ঠিক ক্র্যাক করবে। রেলের এক্সাম দেবে, ঠিক ক্র্যাক করবে। কেন? তোমার ওভারঅল নলেজ বাড়ানোর চেষ্টা করছে। এই প্যাটার্নটা, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসির স্কিমের মধ্যেই আছে, এটা দীর্ঘদিন ধরে ইমপ্লিমেন্ট করার জন্য লেগেছিল, কিন্তু রাজ্য সরকারগুলো চাইছিল না বলে এটা ডিলে হয়েছে। কিন্তু এটা একটা ভালো দিক আছে, সেই দিকটাকে বুঝতে হবে। যেমন এখন 11-12ও চলে গেছে, পরের বার কিন্তু 11-12, এখন কিন্তু 11-12 সেমিস্টার সিস্টেমে দেবে। ওখানেও মেজর মাইনর, ওখানেও বলছে মেজর এটা, এটা মাইনর। ওখানেও সেম জিনিস, ওখানেও দেখবে এআই পড়তে হবে, ওখানেও দেখবে তোমার পাইথনটা পড়তে হবে, মানে কম্পিউটারের স্কিল এনহ্যান্সমেন্ট পড়তে হবে। কিন্তু না, গুছিয়ে উঠতে পারছে না সত্যি কথা বলতে। 11-12 বাচ্চাদের সবে করছে, স্কুলগুলো হ্যাম্পার হচ্ছে, মানে স্কুল গুছিয়ে উঠতে পারছে না, কি করবে না করবে কিছু গুছিয়ে উঠবে, কিন্তু লেগে আছে, একটা না একটা সময় ঠিক আবার সব লাইনে চলে আসবে। তোমাদেরকে কিন্তু ওই লাইনে আনারই চেষ্টা করা হচ্ছে। মেজর সাবজেক্ট নিয়েছো, মাইনর স্যার পড়তে ইচ্ছা করছে না, চলবে না। মাইনর নিয়েছো, মেজর স্যার মাইনরটা ভালো লাগছে, মেজরটা ভালো লাগছে না, সেটা চলবে না। মেজর নিয়েছো, কম্পিউটার পড়তে ইচ্ছা করছে না, যে হবে না, করতে হবে। কারণ তুমি যদি এইদিকে প্রচুর নাম্বার পেয়ে যাও, আমি কথা কথা বললাম 100-100 পেয়ে গেছো, দারুণ পণ্ডিত ব্যক্তি 100-100 পেয়ে গেছো, এটা আবার 1 পেয়েছো, 1 পেলে তো ফেলই করে যাবে, তো 2 পেয়েছো, তাহলে এটা 100-100, আর এটা 2 ক্রেডিট পেয়েছো, 2 মানে 50 পেয়েছো, তাহলে 100-100, 2 পেয়ে 50, তো হঠাৎ করে তো কমে গেল নাম্বার। এইদিকে যদি ওরকম ক্রেডিট যদি কমে যায়, হঠাৎ করে কমে যাবে, ওভারঅল তোমার নাম্বার কিন্তু কমে যাবে। ক্রেডিট দিয়েই আসবে। এক হচ্ছে স্কোরগুলো হচ্ছে সিজিপিএ আর এসজিপিএ, এই দিয়ে তোমার স্কোরগুলো থাকবে। মার্কশিট দেখে বাবা মা, এখন বাবা মা পর্যন্ত ভয় পেয়ে যাবে। বাবা মা বলবে যে এটা কি মার্কশিট, আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ সত্যি, প্যাটার্নটা ওরকম হয়ে গেছে, ওই টিচার ছাড়া বুঝতে পারবে না। এটা আমার শুধু কি হয়, আমি যেহেতু দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, সেই অভিজ্ঞতার জোরে আমি এগুলো বলতে পারছি। না হলে কলেজের কোনো স্যারকে তুমি জিজ্ঞাসা করলো, স্যার প্রপার উদাহরণ দিতে পারবে না।
দেখো সমস্যাটা কোথায়, আমাকে যখন পড়াতে হচ্ছে আমি সব সাবজেক্টের নলেজটা নিতে হচ্ছে। কলেজের কোনো সাবজেক্ট পড়ালে শুধু ওই টিচার কিন্তু ক্যালকুলাসটা শুধু পড়াবে ভালো, বা ওই টিচার দেখা গেলো জিওমেট্রিটা দারুণ পড়াবে, হতে পারে, কিন্তু সব স্পেশালাইজেশন নিয়ে পড়ানো সম্ভব নয়। তবু আমি তোমাদের চেষ্টা করছি, এই তোমাদের সঙ্গে আমার যাত্রা শুরু হলো, আস্তে আস্তে করে আরও তোমাদের সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি হবে, দিয়ে দেখবে 8 সেমিস্টার পর্যন্ত তোমাদের সঙ্গে সম্পর্ক থাকবে, টাচে থাকবে। আস্তে আস্তে করে তোমরা বুঝতে পারবে যে কি সাবজেক্ট চুজ করেছো, আর এটা চুজ করাটা তোমার যে প্রকৃতপক্ষে উপকার হয়েছে বা লাভ হয়েছে বা লাভবান হয়েছে, বা তুমি যে ভুল ডিসিশন নেওনি, সেটা তুমি পরে বুঝতে পারবে। কোশ্চিন প্যাটার্ন কি ছিল সেটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে বলবো। আমরা শুরুতে যে জায়গাটা নিয়ে আলোচনা করব, ক্যালকুলাসটাই শুরু করব। শুরুতে ক্যালকুলাসের টপিকস, অর্থাৎ ওই লাল যে বুকটা শেখ আনারুল ইসলাম ওনার বইটা তোমরা নেবে, ক্যালকুলাস দিয়ে শুরু করব। জিওমেট্রিটা কিছুদিন বাদে শুরু করব, ভেক্টর অ্যানালিসিস কিছুদিন বাদে শুরু করব। আমাদের যে অ্যাপ আছে, অ্যাপে তোমরা রিকোয়েস্ট পাঠাবে, ওখান থেকে আমরা অ্যাড করে নেব। এমনকি অ্যাপটা কম্পিউটারও, অ্যাপটা ইয়ে করা যায়, কম্পিউটার ইনস্টল করা যায়। এই হলো অ্যাপ। সেই অ্যাপে ব্যাচ ব্যাচ বলে, এটা যেহেতু অ্যাডমিনের প্যানেল সেই জন্য এরকম আছে। এখানে যাবে, কথা বললাম আমি, যে কোনো ধরো সেমিস্টার, মনে করো সেমিস্টার এই এটা 4 সিসিএ, তাহলে এখানে যাবে, ক্লিক করলাম। এই ব্যাচে গেলে ভিডিও কন্টেন্টে যাবে, কন্টেন্টে গেলে লাইভ রেকর্ডিং যেগুলো আছে সেগুলো তোমরা লেকচার ওয়াইজ এইভাবে পরপর লাইভ রেকর্ডিংগুলো এখানে পেয়ে যাবে। ওকে, লেকচার ওয়াইজ সমস্ত কিছু। এবার তুমি যদি মনে করো যে ভিডিওগুলো আমার রেকর্ডিং যেগুলো হয় সেটাও দিয়ে দেওয়া হয়, সেই রেকর্ডিংগুলো যখন যাবে, সেই রেকর্ডিংগুলো তুমি যে কোনো চ্যাপ্টার ওয়াইজ নাম দিয়ে দিয়ে করা আছে। মনে করো আমি কথা বললাম যে ফুরিয়ার সিরিজ বা রিমেন ইন্টিগ্রেশন দেখতে চাইছি, তাহলে রিমেন ইন্টিগ্রেশনের কতগুলো লেকচার আছে সব এখানে তুমি পরপর দেখতে পাবে, যে কোনো টপিক্সে। তার সঙ্গে তোমার মনে হলো যে আমি স্টাডি মেটেরিয়ালটাও চাইছি, যে এর সঙ্গে স্টাডি মেটেরিয়াল, তাহলে স্টাডি মেটেরিয়ালে ক্লিক করবে। স্টাডি মেটেরিয়ালে তুমি সাজেশন, এটা লাস্ট সাজেশন দেওয়া হয়েছে, সেই সাজেশন। তুমি মনে করলে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন চাইছো, প্রিভিয়াস ইয়ার কোশ্চিনটা নিতে চাইবে, এখানে সাজেশনটা পুরো দেওয়া আছে, সাজেশনটা তুমি স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তোমার মনে হয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন কী এসেছিলো সেইগুলো তুমি চাইছো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো তুমি এখানে পরপর পেয়ে যাবে। শুধু তাই নয়, আমাদের যে পড়ানো হয় তার নোটগুলো পুরোটাই দেওয়া হয়। তার সঙ্গে এখানে যা যা পড়ানো হয় তার অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। অ্যাসাইনমেন্ট কে কে সাবমিট করলো, কে করলো না, তার পুরো ডিটেলস আমরা পেয়ে যাব। এটা আমাদের অ্যাসাইনমেন্ট। সেই অ্যাসাইনমেন্টে কে সাবমিট করলো না, সেগুলো সমস্ত ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে যাব। অ্যাসাইনমেন্ট সাবমিট করলে সেই অ্যাসাইনমেন্টটা আমি অ্যাপ্রুভ করতে পারি, কত নাম্বার পেয়েছে সেইগুলো সব কিছু দেখো লিখে দেওয়া হয়। এখানে টোটাল ডেডিকেটেডলি 3জন, আমি তো নিজে পড়াচ্ছি, আরও 4জন শুধু অ্যাপটাকে কন্ট্রোল করার জন্য, ডাউট ক্লিয়ারেন্সের জন্য একজন টাইপিংয়ের জন্য, মানে ডেডিকেটেডলি লেগে আছে। মানে একার পক্ষে পুরো ব্যাপারটা চালানো টাফ ব্যাপার। সাপোর্টের জন্য একটা সাপোর্টের নাম্বার আছে, সেই নাম্বারটা থেকে তোমরা যে কোনো টাইমে ফোন করবে, সঙ্গে সঙ্গে তোমার সলভ হয়ে যাবে। সে অ্যাপে আমাকে অ্যাড করে দিন, বা এই পিডিএফটা দিন, বা এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে না, বা কিছু যা কোয়ারি থাকতে পারে, সমস্ত কোয়ারির জন্য 2টো নাম্বার আছে। আমার নাম্বার আছে, 3টে নাম্বার আছে অ্যাকচুয়ালি। গ্রুপে দেখবে অ্যাডমিন বলে যেগুলো আছে সেগুলো নাম্বার। ওকে, আর আমার নাম্বারে তোমরা ফোন করলে হয়তো আমি চেষ্টা করবো যতটা পারবো সাপোর্ট দেওয়ার, কিন্তু প্রাসঙ্গিক যদি না হয়, অ্যাপ সংক্রান্ত ছোট কিছু ইস্যু যদি হয়, সেগুলো তোমরা সাপোর্টের নাম্বারটাতে ফোন করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এটা গেল। অনলাইন টেস্ট এখানে নেওয়া হয়। অনলাইন টেস্টের যে ব্যাপারটা, টেস্ট বলে ক্রিয়েট করলেই তুমি দেখতে পাবে অনলাইন টেস্ট কে দিল না, তার একটা পুরো ফ্লো চার্ট তৈরি হবে। সেই ফ্লো চার্টটাতে আমি দেখতে পাবো যে এরা অনলাইন টেস্ট দিয়েছে, কারা দিয়েছে, কে র্যাঙ্কিংয়ে 1 আছে, 2 আছে। যদি আমি সৌভিক দত্ত 65-এর মধ্যে 65ই পেয়েছে, বুঝতে পারছো, তাহলে 65 না, এটা অনলাইন না, এটা রিটেন এক্সামের রেজাল্ট হচ্ছে এটা। আর অনলাইন টেস্টের রেজাল্ট হলে, অনলাইন টেস্ট আবার এটা, এই যে এমসিকিউ টেস্ট, তার রেজাল্ট হচ্ছে এটা। এবার এইখানে যদি আমি সৌভিক দত্তকে ক্লিক করি, সঙ্গে সঙ্গে তার কতগুলো কোশ্চিন অ্যান্সার করেছে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা পেয়ে যাবে, লিডার বোর্ড পেয়ে যাবে। এমনকি সলিউশন যদি ও দেখতে চায়,
তাহলে প্রত্যেকটা কোশ্চেনের আন্ডারে সলিউশনগুলো পেয়ে যাবে, কোনটা ঠিক হওয়া উচিত তার সলিউশন হচ্ছে নিচের দিকে আছে। নেক্সট যদি তারপরে কোশ্চেনটাতে যেটা যাবে তার সলিউশন যেটা আছে সেটা নিচের দিকে আছে। এরকম করে করে সমস্ত কিছুগুলো অ্যারেঞ্জ করা হয়। এটা মোবাইল অ্যাপের মধ্যেও তোমরা পাবে, অ্যাপের মধ্যেও পাবে, প্লাস মানে মোবাইল থেকেও দেখতে পাবে অ্যাপ হয়ে, আর ডাইরেক্ট সিরাজাম বলে সার্চ করলেও পেয়ে যাবে। সিরাজাম বলে যদি সার্চ করো, জাস্ট এখানে তুমি সিরাজাম একাডেমি বলে সার্চ করবে, সিরাজাম বলে দেখো এখানে সার্চ করবে, জাস্ট ক্লিক করবে, একদম পুরো এটা চলে আসছে। এখানে যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো পেয়ে যাবে। লগ ইন করলেই ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবে। এই কোর্সগুলো দেওয়া আছে, এটা প্রিভিয়াস সব ইয়ারের ক্লাস, যেমন এসএসসি পড়ানো হয়, তোমাদেরকে বললাম বিহার স্টেট ম্যাথ যেটা ছিল সেটা পড়ানো হয়, সেখানে প্রচুর ছেলে পেলে এনরোল করেছে, ভাবতে পারবে না, দীর্ঘদিন ধরে এটা চলছে। সমস্ত টেস্ট সিরিজ নেওয়া হয়, রিমেডিটেশন, সমস্ত মেজর মাইনরের সব কোর্সগুলো এইভাবে সাজানো আছে। প্লাস ফ্রি টেস্টের জন্য কিছু লিঙ্ক আছে, সেই ফ্রি টেস্টগুলো চাইলে তোমরা ফ্রি টেস্ট পর্যন্ত এখানে দিতে পারবে। ওকে, আর লগ ইন করলে, লগ ইন যখনই ক্লিক করবে ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। আমার যেহেতু লগ ইন আছে ওই জন্য ডাইরেক্ট পেজটাতে ঢুকে গেল। আর এমনিতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। হোয়াটসঅ্যাপটাতে অ্যাক্টিভ থাকবো, সবসময় অ্যাক্টিভ থাকি প্রায় হোয়াটসঅ্যাপে, যা যা প্রবলেম হবে সেই প্রবলেমগুলো আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমরা পরের ক্লাসে কিন্তু ডাইরেক্ট সাবজেক্টে ঢুকবো, মানে আর এই সব কথাবার্তাগুলো বলার দরকার নেই। প্রিভিয়াস দিনের কোশ্চেনে কি ছিল, কেমন আসে, সেটা পড়াতে 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 দেখবে ঠিক হয়ে যাবে। যেমন ধরো আমি তোমাদেরকে কথা বলছি, আমি প্রিভিয়াস দিনের কোশ্চেন তোমরা তো আর পাবে না সত্যি কথা বলতে, কারণ প্যাটার্ন তো চেঞ্জ হয়ে গেছে। তো আমি কি করলাম, সেমিস্টার টুটায় ধরো দেখছে, সেমিস্টার টু মেজর মাইনর, তাদের জন্য কি করেছি, প্রিভিয়াস দিনের যে কোশ্চেনগুলো আছে সেইগুলো, ওদের যে এখানে যে স্টাডি মেটেরিয়ালটা আছে, স্টাডি মেটেরিয়াল কন্টেন্টে গিয়ে স্টাডি মেটেরিয়ালে গেলেই প্রিভিয়াস দিনের মানে বেসিক অ্যালজেব্রা, কথা বললাম, বেসিক অ্যালজেব্রা ক্লিক করলে সম্পূর্ণ নোট, সম্পূর্ণ ক্লাসিক্যাল অ্যালজেব্রা যা যা আছে একদম বইয়ের পুরো সলিউশন তুমি পেয়ে যাবে, সমস্ত কিছু এ টু জেড, একটা সলিউশনও বাদ নেই, সব পেয়ে যাবে, সমস্ত কিছু সলিউশন পেয়ে যাবে। সলিউশন এগুলো যে বই থেকে পড়ে তার পুরো সলিউশন পেয়ে যাবে। এটা একটা গেল। আমি বলছি যে এবার ধরো তুমি বলে স্যার 10 ইয়ার্সের কোশ্চেনগুলো আমার খুব দরকার, তা আমি যে 10 ইয়ার্সের কোন চ্যাপ্টার কোশ্চেন দরকারে বাবা, কেউ হয়তো বললে যে প্রিভিয়াস দিনে কি ধরনের কোশ্চেন আসে আমার জানা নেই, তাহলে এই সিলেবাসে চলে যাও। প্রিভিয়াস দিনের কোশ্চেনে ক্লাসিক্যাল অ্যালজেব্রা সিউর কোশ্চেন ওটা টাইপ করে দিয়ে দেওয়া আছে, মানে পুরো টাইপ করে দেখো 2018-তে এটা এসেছিল, 2000, কারণ ওগুলো তুমি পাবে না তো, অনেক আগে 2017-তে এইগুলো এসেছিল, 2016-তে এইগুলো এসেছিল। এইভাবে খুব সুন্দর করে সাজানো আছে, আস্তে আস্তে করে ক্লাস হবে, দেখবে সব বুঝতে পারবে। আমার মনে হয় না তোমাদের কোনো কোয়ারি থাকবে। আর আমি সত্যি কথা বলতে নিচে নেমে নেমে পড়ানোর চেষ্টা করি। নিচে নেমে নেমে পড়ালে কি সুবিধা হয়, একটু স্লো, আস্তে 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 করে পড়াবো হয়তো। আর যেহেতু জুমে যখন ক্লাস হবে তোমাদের যা ডাউট হবে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে, দেন সলভ হয়ে যাবে, সলভ হবে। আর তুমি বুঝতে পারবে না, এটা হয় না, হবে না। মানে ম্যাথমেটিক্স নিয়ে পড়ছো আর আমাকে কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা করলে যে স্যার এটা কেন হয়, আর আমিও চট করে উত্তর দিলাম ওটা আমি বলছি ওই জন্য হয় না, ওরকম হয় না, ওরকম কোনো কিছু ব্যাপার নেই। আমি বলছি তার জন্য হয় তা নয়, ওটা নিশ্চয়ই কিছু যুক্তি আছে, সেই যুক্তিটা আমাকে বোঝাতে হবে, আর যুক্তি আমি বুঝিয়ে দেবো, তোমাদের কোনো ডাউটই থাকবে না। এই সেমিস্টারটা সব থেকে সহজ সেমিস্টার, শুধু রেগুলার ক্লাস করতে হবে তাহলেই হবে, সব থেকে সহজ সেমিস্টার। আগের বছর পড়িয়ে একটা খুব সুন্দর স্যাটিসফ্যাকশন চলে এসছে, কনফিডেন্স পাওয়া গেছে, কনফিডেন্স পেয়েওছি আগের বছর পড়ানোর পর। কারণ তখন তো অনেকটা অন্ধকারে ছিলাম যে কি প্যাটার্নের কোশ্চিন হবে, বোঝা যেত না, নতুন যেহেতু। এখন তো বুঝে গেছি যে এর বাইরে কোশ্চিন আসবে না, পুরো নোট পেয়ে যাবে, সব লিখে দেবো এ টু জেড, যা যা আছে সব লিখে দেবো। আরেকটা জিনিস বলার দরকার ছিল, সেটা হচ্ছে আমাদের টাইম টেবিলটা। তো টাইম টেবিলের মধ্যে পড়ছে খুব সম্ভবত তোমার আজকের দিনই তো আছে, স্যাটারডেতে পড়ছে হচ্ছে 3:30,
টাইম টেবিলটা আমার তো বলে দেওয়া ছিল না। আচ্ছা, এটা হলো বুক লিস্ট। এই হলো বুক লিস্ট। ওকে, এটা বুক লিস্ট। আর টাইম টেবিলটা আমি তোমাদেরকে পারফেক্টলি বলে দিচ্ছি। দিস ওয়ান, এটা চেঞ্জ হতে পারে, এটা চেঞ্জ করে দেব, কোনো অসুবিধা নেই, প্রয়োজনে আমি তোমাকে চেঞ্জ করে দেবো। টাইম টেবিলে যেটা আছে সেটাও বলে রাখি, এই ক্লাসটা অনলাইনে হবে, এই ক্লাসটা অনলাইনে হবে। ওকে, এই ক্লাসটা হচ্ছে অফলাইনে হবে। যখন দেখবো তোমরা সবাই চলে এসছো, পৌঁছে গেছো, তখন এই ক্লাসটাও আমরা অফলাইনে করব। অফলাইন অনলাইন দুটো মিশে থাকবে, কিন্তু 8:30টার সময় কেউ অফলাইনে যাবে না, তাই তো? তাহলে এই গেল। যদি বলো যে স্যার অ্যাড্রেসটা কোথায়, অ্যাড্রেস হচ্ছে অফলাইনের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা হচ্ছে এই অ্যাড্রেসটা, লিটল, এই অ্যাড্রেসটা এরকম করে আছে, দেখবে প্লে জোন বলে লেখা আছে, এটা দেখলেই বুঝতে পারবে, ওখানে গেলেই বুঝতে পারবে সব। ঠিক আছে, কোথায় জেনুইন অ্যাড্রেসটা কোথায় যদি বলো, তাহলে জেনুইন অ্যাড্রেসটা হচ্ছে দিস ওয়ান। আমি সব দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, পুরোটাই দিয়ে দিয়েছি। সেন্ট পলস কলেজের একদম পাশে এটা হচ্ছে আমাদের অ্যাড। ঠিক আছে, তাহলে অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জানো, পেয়ে যাবে। আর এই হচ্ছে তার রুমটা, এরকম টাইপের, ভেতরে ঢুকতে হবে, সেকেন্ড ফ্লোরে। ঠিক আছে, ওকে। বুক পেয়ে গেলে, অ্যাপ্লিকেশন ক্যালকুলাস বাই শেখ আনোয়ার ইসলাম, অ্যাডভান্স অ্যানালিটিক্যাল জিওমেট্রি বাই ঘোষেন চক্রবর্তী, ভেক্টর অ্যানালিসিস বাই ঘোষেন চক্রবর্তী। লাইভ ক্লাস টাইম টেবিল মানডেতে পড়াচ্ছি, ওয়েডনেসডে পড়াচ্ছি, স্যাটারডে। আর প্রচুর এক্সট্রা ক্লাস দেওয়া হয়, সেই এক্সট্রা ক্লাসগুলো আমি পরবর্তীতে টাইমটা বলেও দেবো। এক্সট্রা ক্লাস প্রচুর হয়, ঠিক আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, আর কিছু, কোনো কোয়েরি আছে কারো? এনি ডাউট বলে ফেলো, কিছু জানার ইচ্ছা। ক্লাসটা অনলাইন আর অফলাইন মিশিয়ে হয়? হ্যাঁ, এই যে বলে যে অনলাইন অফলাইন মিশিয়ে হয়। আমি যেমন স্যাটারডেতেও আমি নেক্সট এরপর থেকে স্যাটারডেতে অফলাইনও পড়াচ্ছি, সেটাও অনলাইন প্রভিশন আছে। অফলাইন হবে কিন্তু অনলাইন প্রভিশন আছে, মানে ওখানেও ক্যামেরা নিয়ে যাব, তোমরা ডাইরেক্ট দেখতে পাবে। ঠিক আছে রো, ইয়েস না? কিন্তু এটা একদম শুধু অনলাইনে হবে। অনলাইন হবে মানে এখান থেকেই হবে, মানে এই রুম থেকেই হবে। এই রুমটা শুধু অনলাইন সেট আপই করা আছে, তোমরা রুমটা দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের রুম, পুরো অনলাইন সেট আপ করা আছে। ঠিক আছে, এই হচ্ছে রুম। এইদিকে হচ্ছে আমার এসি, না এইদিকে হচ্ছে আমার টাইম টেবিলটা। টাইম টেবিল যে বলছি না, টাইম টেবিলগুলো এখানে সব আছে, কোথায় কখন কি ক্লাস নেওয়া হয় না নেওয়া হয়, নোটিশ বোর্ড, ভুলে যাই সব কিছু, এগুলো সব নোটিশ বোর্ড, দেখলে বুঝতে পারবে। সব নোটিশ বোর্ড, কখন কি ক্লাস প্ল্যানার, কখন কোন অনলাইন টেস্ট, কাকে অ্যাসাইনমেন্ট কি দিতে হবে, এগুলো নোটিশ বোর্ড। আর এই সাইডটাতে হচ্ছে আমার, এই সাইডটাতে হচ্ছে এসি। এই সাইডটাতে এইখানে একটা আমার আছে, সেটা হচ্ছে টপ এডুকেটরের একটা সৌরভ গাঙ্গুলির সই করা একটা ইয়ে দিয়েছে, টপ এডুকেটর। টপ এডুকেটর মানে সব থেকে বেশি এসএসসির কোর্সটাকে সেল করেছিলাম, তার জন্য আমাকে টপ এডুকেটরের একটা থ্যাংক ইউ বলে পাঠিয়েছিল। দেখেছো, সৌরভ গাঙ্গুলি, আসলে যে অ্যাপটা ইউজ করা হয় সেই অ্যাপটা সৌরভ গাঙ্গুলির মেন্টর হিসাবে আছে, আর মুকুল রস্তগি বলে একজন আছে ক্লাস প্লাসের। তো এটা আমাকে কিন্তু টপ এডুকেটরের একটা প্রাইজ দিয়েছিল, ওকে, কিছুদিন আগে। আর কিছু কোয়ারি কারো আছে? স্যার বলছিলাম যে পরের দিকে সেমিস্টার গুলোতে, মানে সেমিস্টার 4, 5, যেখানে আমাদের ধরুন 3টে করে সেই পেপার পরীক্ষা দিতে হবে, তো ওখানে কি 3বার করে ম্যাথস পরীক্ষা দিতে হবে 75 করে? হুম হুম, 3টে পেপার মানে 3টে ডেটে পরীক্ষা দিতে হবে। আচ্ছা আচ্ছা। ম্যাথমেটিক্সেরই পেপার আলাদা, ধরো ক্যালকুলাস একটা, আর ওই সময় আছে ধরো ধরো থার্ড সেমে রিয়েল অ্যানালিসিস একটা, ওটা একটা পেপার।
ওটার জন্য একটা বই আমি তোমাদের দেখাচ্ছি। ধরো তুমি যেগুলো বলতে চাইছো সেটা আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে মনে করো যখন বললাম রিয়েল অ্যানালাইসিস, তার মানে এই বইটা, তাহলে এটা একটা বই এসকে মাপা, এই বইয়ের ওপর ওই পরীক্ষাটা হবে। মনে করো অ্যালজেব্রা, তাহলে হায়ার অ্যালজেব্রার জন্য এই বইটা একটা বই, সেই বইতে পরীক্ষা দিতে হবে। মনে করো এরপরে তুমি বললে যে স্যার এই অ্যানালাইসিসের সঙ্গে আর কি আছে, তারপরে ধরো বলা হলো যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে বুকটা কোথায় আছে কি জানি, ঠিক টাইমে খুঁজে পাওয়াটা খুব টাফ ব্যাপার। তো ধরে নাও ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা বুক আছে, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের পরীক্ষাটা ওই সময় হবে। ঠিক আছে, সবগুলো নেই। ঠিক আছে। তারপর ধরো আরেকটা পরীক্ষা, তাহলে আরেকটা বই, এটা অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস। অন্য একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার বইটা ধরো কথা বললাম যে কমপ্লেক্স অ্যানালাইসিস, তার বুক হচ্ছে এটা কমপ্লেক্স অ্যানালাইসিস। অন্য একটা পরীক্ষা হবে, তার বুক হচ্ছে টেনসার ক্যালকুলাস, ডিফারেনশিয়াল জিওমেট্রি। তো এরকম প্রত্যেকটা আলাদা আলাদা বুক আছে, সেই বুকগুলো তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, সেটা আস্তে আস্তে বুঝতে পারবে, খুব একটা জটিল নয়, শুধু সিস্টেমেটিকভাবে পড়াশোনাটা করতে হবে। যারা সিস্টেমেটিকভাবে পড়াশোনা করবে তাদের ভালো রেজাল্ট হতে বাধ্য। শুধু সিস্টেমেটিকভাবে পড়াশোনাটা করতে হবে। ওকে, সেটা প্রতিজ্ঞা তো করছো নাকি? আর স্যার ক্লাস মানে কলেজ স্টার্ট হলে কি তারপর কি মাইনরের যে সাবজেক্ট হবে তো ওটা কি আপনার সাথে যোগাযোগ করতে হবে? হ্যাঁ কিভাবে হ্যাঁ, বললেন না রেফার? মাইনর সাবজেক্টে এখানে দেখবে আমাদের একটা ইয়ে আছে, ইউটিউবের চ্যানেল যেটা আছে, সেখানে দেখবে আজিজ স্যার বলে একজন ম্যাথমেটিক্স পড়ায়। যেমন তোমাকে আমি নর্মাল উদাহরণ দিচ্ছি, ধরো অ্যাপটা, এটা হচ্ছে আমাদের অ্যাপ। ওই অ্যাপে দেখবে, ওই অ্যাপের মধ্যে কথা বলো, এই দেখো ফিজিক্স মাইনর আছে, ফিজিক্স মাইনর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফিজিক্স মাইনর এখানে পড়াবে। কে পড়াচ্ছে? আজিজ স্যার পড়াচ্ছে। এখানে ধরো আইআইটি জ্যাম পড়াই আমি, আইআইটি জ্যাম। তারপরে ধরো পাইথন পড়াচ্ছে একজন অসীম স্যার, পাইথন পড়াচ্ছে সেকেন্ড স্যার। তারপর ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একজন পড়াচ্ছে। এই বুঝতে পারছো আমার কথা কি বলতে চাইছি? তো এইভাবে করে পড়ানো হয়, মানে প্রত্যেকটা ব্যাচ আলাদা আলাদা করে এরকম করে পড়ানো হয়। মানে একটা রীতিমতো একটা প্ল্যানিং করে আমরা চলি। সেই প্ল্যানিংটা দীর্ঘদিন ধরে চলছে, তো সাকসেসফুল হয়েছে এইটুকু বলতে পারি। কিন্তু তোমরা খুব স্যাটিসফাইড হবে, অ্যাটলিস্ট তোমরা বলবে যে না, ভালো জায়গায় পড়াশোনা করছে। নিজের ঢাক নিজে পেটাতে হয় না, কিন্তু মাঝে মাঝে আবার নিজের ঢাক নিজে পেটাতে হয়, না হলে আবার অন্যরা পেটিয়ে ফাটিয়ে দেয়। তা নিজের ঢাক ওই জন্য নিজে মাঝে মাঝে পেটাতে হচ্ছে, বুঝতে পারছো? ওকে, আর কিছু কোয়েরি? চলো তাহলে স্টপ করে দিচ্ছি। নেক্সট দিন অর্থাৎ কালকেই তোমাদের সঙ্গে দেখা হবে আমার।